হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নীরবের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ভিডিও আসে। নীরব সেই ভিডিওটি চেক করে দেখতে পায় নীরব নিলয়ের জামার কালার ধরে শাসাচ্ছে, আর সেটা ভিডিও করেছে একজন রোস্টার, আর ভিডিওটি এডিটও করেছে রোস্টারটি। সেখানে রোস্টার বলছে, দেখুন দেশ সেরা ক্রিকেটার তার ফ্যানের সাথে কেমন ব্যবহার করছে। ছেলেটা হয়তো সেলফি তুলতে নয়তো সেরা খেলোয়াড়কে কাছ থেকে জড়িয়ে ধরবে বলে এসেছিল, অথচ নীরব হাসান দেখুন কিভাবে তার সাথে খারাপ ব্যবহার করছে। এটা অন্যায়, বয়কট নীরব হাসান। আরও অনেক কিছুই রোস্টারটি ভিডিওতে বলে। নীরব ভয় পেয়ে যায়, কে করলো এই ভিডিওটি, আর এভাবে রোস্ট করলো কে তাকে। 5 বছরের ক্রিকেট ক্যারিয়ারে নীরব তার ওপর কোনো সমালোচনা হয় এমন কাজ করেনি। তাহলে এই ভিডিওটি কি নিলয় করেছে? নিলয় শালারে মেরে ফেলবো আমি। নীরব এসব ভাবছে, হঠাৎ সেই নাম্বার থেকে কল আসলো। নীরব দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে একজন বলল, হ্যালো বাস, ভিডিওটি কেমন লাগলো? টাকা দিয়ে দেশের সবচাইতে বড় রোস্টারের দিয়ে ভিডিওটি বানালাম, এখনো আপলোড করিনি। আপনি বললে আপলোড করব। কে তুমি? কি চাও? কেন ভিডিও করেছো? কত টাকা লাগবে বলো? হা হা হা, আমার তো টাকা লাগবে না, লাগবে আপনাকে। মানে আমাকে কেন লাগবে? কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন মিস্টার খেলোয়াড়? ও বুঝেছি, তুমি তো নিলয় তাই না? এই জন্য আমার সাথে মাইন্ড গেম খেলছো? নো, আমি কেন নিলয় হব? ও তো একটা লুজার। শুনেন, আপনাকে আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন আপনাকে চাচ্ছি। আর একটা কথা, আপনারও লাভ হবে, চলে আসেন। ছেলেটার থেকে নীরব আর কোনো কথা শুনতে পায় না। ফোনটা কেটে দেয় ওপাশ থেকে। নীরব কতগুলো মেসেজ পাঠায় সেই নাম্বারে, কিন্তু অপর পাশ থেকে একটা ঠিকানা বার্তা আসে, আর কোনো মেসেজই আসে না। নীরব মেসেজ করলেও আর সেটা সিন হয় না। নিলয় আর জীবন স্যার একসাথে ছাদের উপর দাঁড়িয়ে আছে। নিলয়ের ফোন বেজে চলেছে, কিন্তু নিলয় রিসিভ করে না। বারবার একের পর এক ফোন আসতেই থাকে, কিন্তু নিলয় রিসিভ করছে না। জীবন নীরবতা ভেঙে প্রশ্ন করল, কে ফোন করেছে বারবার? জানি না। জানো না নাকি বলছো না? হুম। কে বলো? নেহা। বটবৃক্ষ ছায়া দেয়, বটের নিচে ছায়া পেতে মানুষ কাছে আসে, কিন্তু যার কপাল খারাপ, বটের ডাল ভেঙে রোদটা তার গায়েই লাগে। শুধু শুধু নেহাকে সেই রোদ লাগিয়ে কেন কষ্ট দিচ্ছ? তোমার ছায়াতে সে নিজে প্রশান্তি অনুভব করছে। আমার মতো রুক্ষ বট গাছের নিচে ছায়া খুঁজতে আসা নেহার কি ভুল নয়? রোদ তো তার গায়ে লাগবেই। লালন একটা কথা বলেছে জানেন স্যার, শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যেজন হয়, মুখে কথা কোক বা না কোক, নয়ন দেখলে চেনা যায়। আমার কাছে সেটা অশুদ্ধ মনে হয়। লালন তো অনেক কিছুই বলেছে, সামান্য কি তার মর্ম জানা যায়? হৃদকমলে ভাব দাঁড়ালে অজানা খবর আপনি হয়। লালন নিজেই মনের খবর জানতে চেয়েছেন। ফোনটা রিসিভ করো। মাঝে মাঝে একটু নিজেকে সহজ করতে হয় নিলয়। এসব বাদ দেন, আপনি বলেন আমাকে দিয়ে কেন ব্যাডমিন্টন খেলালেন? সহজ প্রশ্ন নিলয়, উত্তর তোমার সামনেই, ভাবো একটু। ভাবতে ইচ্ছে করছে না। তাহলে থাক, সময় হলে নিজেই জানতে পারবে। তবে যা করেছি তোমার ভালোর জন্যই। এখন নেহার ফোনটা ধরো। স্যার, মানুষ হলো শ্রদ্ধা, ভালোবাসা, আদর, স্নেহ, সম্মানের দাস। আর এগুলো তৈরি হয় প্রশ্রয় নামক সুযোগে। আমি তাকে প্রশ্রয় দিতে চাই না। নিলয়, এখন সুযোগ দাও, পরে দেখো তোমার কাজে লাগবে। আচ্ছা বেশ। নিলয় জীবন স্যারের সাথে কথা শেষ করে নেহার কলটা রিসিভ করে। নেহা ওপাশে ফুফিয়ে কাঁদছে। নিলয় ফোন কেটে দেয়। নেহা আবার সাথে সাথে কল দেয় নিলয়কে। নিলয় রিসিভ করে। নেহা রেগে বলে, ওই কুত্তা বিলাই জানোয়ার, তুই আমার ফোন কাটিস কেন শুনি? হুম হুম, ফোন দিলে রিসিভ করিস না কেন? তোর কাছে কি আমি ভালোবাসা চাইছি? বল বল না। হ্যাঁ, চাইলেও কেন দিবি না? আমি কোন দিক দিয়ে কম বল বল। তোকে কি সব কিছু খুলে দেখাতে হবে? কুত্তার বাচ্চা, তুই ফোন রিসিভ করিস না কেন শুনি? ভালোবাসা দিতে হবে না, যা একটু কথা বলিস ঠিক মতো, তাতেই হবে। যা যা, কিছু নিব না তোর থেকে। আমি ডাকলে দেখা করবি, ঠিক মতো কথা বলবি, বলে দিলাম।
নেহা হাঁপাতে থাকে, একদমে সে কথাগুলো বলছে। এখন জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিলয়ের যেন কোনো পরিবর্তনই নেই। নিলয় আরও গম্ভীর হয়ে বলল, পৃথিবীর প্রায় 3/2 মানুষ ভুল সময়ে ভুল করে ভুল মানুষকে ভালোবেসে ফেলে। সব ভালোবাসা হয়তো সফলতা পায় না, আর যেগুলো পায় সেগুলো টিকে না, আর যেগুলো টিকে যায় সেগুলো আর নষ্ট হয় না। তুমি ভুল করেছো, ভুল সময়ে আমাকে ভুল করে ভালোবেসে। তাতে তোর কি? হ্যাঁ, আমি কি তোকে এখন বলেছি ভালোবাসবি কি না? বল, তুই কি ভাবছিস তোর ভালোবাসা না পেলে আমি মরে যাব, অসুস্থ হব? না না, কিছুই হব না, তোকে খুন করেই মরবো আমি, বুঝেছিস তুই? আচ্ছা করিও, আমি খুন হতে চাই। মাটির দেহ মাটিতেই পড়ে থাকুক, মাটির পুজো না করে সৃষ্টিকর্তাকে ডাকো, ভালো হবে। চুপ থাকো, জ্ঞান দিবি না একদম। তোর কাছে জ্ঞান শুনতে ফোন করিনি আমি। কালকে আমার সাথে এসে দেখা করবি, বলে দিলাম। নেহা ফোন কেটে দেয়। জীবন স্যার ফিক করে হেসে দেয়। নেহার সব কথাগুলো জীবন স্যার পাশে দাঁড়িয়ে শুনছিল। জীবন স্যারের হাসি যেন থামে না। নিলয়ের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, ইস, ছেলেটা প্রেমের সাগরে ডুব দিতে চলেছে রে। আহা, আরে রাফিয়ান জগতের রাজা, সে প্রেমে পড়তে যাচ্ছে। হ্যাঁ? উফ স্যার, একটু থামুন তো। জীবন স্যার হাসতে হাসতে ছাদ থেকে চলে গেল। নিলয় জীবন স্যারের হাসি এখনও শুনতে পারছে। নিলয় হাসে না, বরং নেহার কথায় বেশ বিরক্ত হয়, কিন্তু নিলয় কিছুই করতে পারে না। নীরব তার দামি কালো গাড়ি চেপে আনলোন নাম্বার থেকে পাঠানো সেই ঠিকানায় চলে আসে। ঠিকানাটি একটি কবরস্থানকে নির্দেশ করে। নীরব রাত 2টার সময় কবরস্থানের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। শুনশান নীরবতা। হঠাৎ একটা কুকুর ঘেউ করে ডেকে উঠতেই নীরব যেন বেশ চমকে যায়। বিড়বিড় করে কুকুরকে গালি দিয়ে বলে, সালা মাদার ফাকার ডাকার, আর সময় পেলি না কুকুরের বাচ্চা, শালা কুকুর। নীরব এক পা দুপা করে কবরস্থানের ভিতরে আসলো। এক কোণায় একটা লোক বসে আছে। মাথার উপরে ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে, তবে মুখটা ঢাকা। নীরব দূর থেকে চিনতে পারছে না। ছেলেটার সামনে নতুন একটি কবর খোঁড়া, একদম পরিপাটি করে রাখা। নীরব ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। ছেলেটার পিছনে এসে দাঁড়ায়, কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কে তুমি কে এখানে? আমাকে কেন ডেকেছো? ছেলেটি মুচকি হাসলো। নীরব ঘাবড়ে যায়। কিছু সময় পর শব্দ করে হাসলো। নীরব ভয়ে পিছিয়ে আসে। ছেলেটা বলে, যে নতুন কবরটা দেখছেন, এটা কার জন্য জানেন? কার জন্য? এটা নিলয়ের জন্য। চমকে ওঠে নীরব। ছেলেটা নিলয়ের নাম নিতেই উচ্চস্বরে হাসলো। শুনশান নীরব পরিবেশে শব্দ করে হাসাটা যেন বারবার রিপিট হতে থাকে চারপাশে। নীরব আবারও প্রশ্ন করে, কিন্তু উত্তর আসে না ছেলেটার থেকে। ছেলেটা চুপচাপ কবরের সামনে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, আমি জানি নিলয়ের উপরে আপনার রাগ। সেদিন যখন আপনি নিলয়ের জামার কলার টেনে ধরেছিলেন, আমি আপনার চোখে তাকে মারার রাগ দেখতে পেয়েছি। আপনি নিলয়কে মারতে চান, তাই না? নীরব চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বলবে সে ভেবে পাচ্ছে না। আসলেই নীরব নিলয়কে মারতে চায়, কিন্তু সেটা তো মনে মনে। সেরকম সুযোগও কখনো আসবে কি না নীরব তা জানে না, তাই উত্তর দিতে ভয় পাচ্ছে সে। সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলেটা বলল, ভয় পাচ্ছেন কেন? মনে মনে নিলয়কে না মেরে সত্যি সত্যি নিলয়কে মারতে চাইলে বলেন, ভয় নেই, আপনার কিছু করতে হবে না, সব আমি করব। তুমি কেন নীলকে মারতে চাও? আমাকেই বা কেন তোমার সাথে নিতে চাও? আমার দরকার টিম, তবেই তো নিলয়কে মারতে পারবো। বলেন। চাই, ওরে আমি মারতে চাই। ছেলেটা হাসে। হাসতে হাসতে মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। নীরব ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়, কারণ নীরব ছেলেটাকে বেশ ভালোভাবেই চেনে। কিন্তু ছেলেটাকে দেখে নীরবের একটাই প্রশ্ন মাথার ভিতরে ঘুরতে থাকে, সেটা হলো সে কেন নিলয়কে মারতে চায়। ছেলেটা নীরবের কাছে আসে। নীরব বলে, রিশান, তুই তাহলে এতক্ষণ আমার সাথে কথা বলছিলিস? হ্যাঁ ভাই, আমি রিশান। আমি নিলয়কে মারতে চাই। আমাকে সে হুমকি দিয়েছিল মারার। আপনি কি আমার সাথে থাকবেন? কাছে সিগারেট আছে? থাকলে দে তো। নীরবের দিকে রিশান সিগারেট বাড়িয়ে দেয়। আগুন জ্বালিয়ে দেয় রিশান সেই সিগারেটে। নীরব সিগারেট টেনে বলে, নিলয়কে কিভাবে মারবো? আমার ওই যে এত ফেমাসিটি, এত বড় কেরিয়ার নিলয়ের জন্য কয়েক মিনিটেই নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমি নিলয়কে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে চাই। নিলয়কে তুলে আনবি, মারবো আমি। ঠিক আছে ভাই, এসব আমরাই করব, আপনি খালি সাথে থাকবেন।
বাহ, তোরাও আসছিস, দেখি সবাই একসাথে। হ্যাঁ, তাহলে হাত মিলান। ওরা সবাই একে অপরের ওপর হাত রাখে। নিলয়ের শত্রু বাড়ছে, এরা নিলয়কে মারতে চায়। নওশেদ সাহেবকে রিফাত একটা জায়গাতে যেতে বলেছে, সেখানে রাহিল একা থাকবে। নওশেদ সাহেব বাড়ি থেকে দ্রুত গাড়ি নিয়ে বের হয়, সাথে ওর কয়েকজন লোক নিয়ে বের হয়ে পড়ে। নওশেদ সাহেব একাই রাহিলকে মারতে চায়, আর রাহিল মরলে তার কাজ অনেক সহজ হয়ে যাবে। পার্টি পরিবর্তন হবে, রাহিলের জায়গাতে বসবে নওশেদ। প্ল্যানটা অনেক আগে থেকেই করা হয়েছে। রিফাতের দেওয়া ঠিকানাতে চলে আসে নওশেদ। নওশেদ সাহেব গাড়ি নিয়ে আসলেন নির্জন একটি জঙ্গল বাড়িতে। দরজায় কড়া নাড়লেন, ভিতর থেকে কোনো শব্দ এলো না। আবারও তিনি দরজায় কড়া নাড়লেন। কিছু সময় পর দরজা খোলার শব্দ শুনতে পান তিনি। রাহিল এসে দরজা খোলে। নওশেদকে দেখে রাহিল চমকে যায়, কারণ এটা রাহিলের সিক্রেট একটি জায়গা। সেখানে সে কাউকে না বলেই আসে গোপনে। একমাত্র রিফাত জানে সে এখানে এসেছে। রাহিল নওশেদকে দেখে প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? ভিতরে এসেছেন, একটা জরুরি কথা আছে। সব শেষ হয়ে যাবে। আপনাকে নাকি মারার জন্য কিলার ভাড়া করা হয়েছে। কি? ভেতরে আসো। নওশেদ ভিতরে প্রবেশ করে। রাহিল তাড়াতাড়ি দরজা আটকে দেয়। ভিতরে এসে বসে সবাই। রাহিল চেয়ারে বসতে বসতে বলে, এবার বলো কি বলছিলে? আমাকে কে মারতে চাইবে? এত বড় সাহস আছে কার? স্যার, সাহস তো অনেকের আছে, কিন্তু সেটা দুঃসাহস দেখাতে হবে। মানে সাহস থাকলে হবে না, দুঃসাহস দেখাতে হবে। আর তাছাড়া আপনাকে মারার জন্য কত মানুষই তো রয়েছে। কিন্তু আমাকে মারবে বিরোধী দলের লোকেরা। তোমরা কিভাবে খবর পেলে? বিরোধী দলে কেউ আপনাকে মারবে না, কারণ তারা জানে আপনি খুন হলে দোষটা তাদের উপরে যাবে। তাহলে আমার দলের লোকেরাই আমাকে মারার জন্য কিলার এনেছে। কে সে? তার নাম বলো, এখনই তাকে মেরে ফেলবো। জি স্যার, সেই ব্যক্তিটা হলাম আমি। কি মানে, তুমি আমাকে মারতে চাও? হ্যাঁ স্যার, আমি আপনাকে মারতে চাই, কারণ আপনার জায়গাটা আমার দরকার। তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে চাস? তোকে আমি আজ মেরেই ফেলবো। হুম, সেটা আপনি পারবেন না স্যার। এখানে কেউ নেই। আজকে আপনি যতই চিৎকার করুন না কেন, কেউ জানতেই পারবে না আপনি এখানে খুন হয়েছেন। এত বড় দুঃসাহস দেখাস না নওশেদ। আমার একটা ইশারায় তোর সব কিছু ধ্বংস হয়ে যাবে বলে দিলাম। আপনি এখন চিৎকার করলেও কিছু করতে পারবেন না। ইশারা তো অনেক পরের বিষয়। নওশেদ উঠে আসলো রাহিলের কাছে। রাহিলের হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধলো। নওশেদ আগের জায়গাতে এসে বসে। স্যার, অনেক ইচ্ছে আমার ক্ষমতাশীল হওয়ার। দেশের প্রধানমন্ত্রীকে মেরে আমি সেই জায়গাটা নিতে চাই। এটা আমার দরকার। এজন্য একটা কিলার নিয়ে এসেছি। তার প্ল্যানেই তো আজকে আপনি আমার সামনে এখানে বসে আছেন। আমি তাকে ফোন করব, সে চলে আসবে, কিন্তু তার আগে তো আমার প্ল্যানটা শুনুন। নওশেদ, কাজটা তুই ভালো করিসনি, পস্তাতে হবে তোর অনেক। রাস্তায় থাকা কুকুর আর আকাশে উড়তে থাকা চিল একটা সুযোগের অপেক্ষাতে থাকে। বাঘের মতো শিকার করে না, বাঘের শিকার খুবলে খেতে পারে। আমার একটা সুযোগ দরকার ছিল স্যার। আপনার জন্য একটা অফার আছে, আর সেটা হলো আপনি একটা মিটিং বসাবেন। সেখানে ঘোষণা করবেন আমার জায়গাতে মন্ত্রী হচ্ছে নওশেদ। তাহলে আপনি বেঁচে থাকবেন। বলেন, রাজি আছেন? কখনোই না, আমি কখনোই তোকে মন্ত্রীর জায়গা দেব না, শালা বেঈমান। স্যার, দুনিয়াতে বেঈমান ছাড়া টিকে থাকা সহজ হয় না, আর যারা বেঈমান তারাই প্রকৃত সুখী। আপনি যেমন জনগণের হক মেরে খাচ্ছেন, তেমনই আমিও একটু আপনার সাথে বেঈমানি করলাম। আপনি মরলে দেশের 15 কোটি মানুষ খুশি হবে। আপনাকে প্রথমে মারবো, তারপর আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাবো, যেন মনে হয় আপনি কার অ্যাক্সিডেন্ট করে মরছেন। রাহিল কিছু বলে না, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। আর নওশেদ বেশ খুশি। সে এতদিন ধরে এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। নেহা দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে। নিলয়ের জন্য অপেক্ষা করছে সে। নিলয়কে ফোন করে দ্রুত আসতে বলেছে ও। বেশ কিছু সময় পর নিলয় আসে ভার্সিটিতে। নেহা নিলয়ের কাছে আসে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয়ের হাত ধরে নেহা। তোমার সমস্যা কি? হ্যাঁ বলো, আমাকে তুমি ইগনোর করো কোন সাহসে? বলো। নেহা, তুমি আমাকে জানো না, না জেনেই ভালোবাসো। এটা তোমার বড় ভুল। নিজেকে সামলাও, তোমার ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। নিলয়, আমি এত লেকচার শুনতে চাই না। তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি আমাকে ভালোবাসি না বলেছো, তাহলে তুমি নিজেও জানো না আমি নিজেকে কি করব। এসব পাগলামির কোনো মানে হয় না নেহা, তুমি কেন বোঝো না? এসব হয় না। 24 ঘন্টা হতে এখনো অনেক সময় বাকি। আমি আর এখন বলবো না,
আসি। নেহা চলে যায়। নিলয় বসে থাকে সেখানে। নিলয় ভার্সিটি থেকে বের হয়। শুভ্রের ফোনে একটা মেসেজ আসে। সেখানে একটি ঠিকানা লেখা, রাহিল যেখানে আটকা আছে, পুরাতন বাগানবাড়ির ঠিকানা। শুভ্র বাইক নিয়ে সেখানে আসে, দরজায় টোকা দেয়। ফরিদ এসে দরজা খুলে দেয়। মুখে মাস্ক পরা একটি ছেলেকে দরজার সামনে দেখতে পায়। নওশেদ সাহেব দরজার কাছে আসে, ছেলেটাকে দেখে বলে, আরে শুভ্র যে, এদিকে আসো। তোমার প্ল্যানে এটাকে আজকে এখানে পেয়েছি। এত বছর পর এরকম একটা সুযোগের অপেক্ষাতে ছিলাম। ভেতরে আসো। শুভ্র কিছু বলল না। সে একটি চেয়ারে বসলো। রাহিল শুভ্রের দিকে তাকালো। নওশেদ রাহিলকে বলে, এটা কে সেটা জানতে ইচ্ছে হচ্ছে? এটা হলো তোর মৃত্যুদূত। তোকে মারার জন্য এই ছেলেকে আমি বাহির থেকে এনেছি। তোকে এখানে পেয়েছি এই ছেলের জন্য। তোকে সেই মারবে। শুভ্র, ওটাকে মেরে ফেলো। শুভ্র রাহিলের কাছে আসে। রাহিলের মুখ তখন কাপড় দিয়ে বাঁধা, চোখ দেখা যাচ্ছে তার। শুভ্রের হাতে পিস্তল তুলে দেয় নওশেদ। শুভ্র সেটা ধরে। শুভ্র রাহিলের কাছে আসে। নওশেদ বলে, দেরি করছো কেন? মারো ওকে, মেরে ফেলো। আমি নতুন মন্ত্রী হতে চাই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ আসে। ফরিদ যে দরজা খুলে দেয়, সাথে সাথে রিফাত সহ কতগুলো পুলিশ ভেতরে প্রবেশ করে। নওশেদ সাহেব অবাক হয়ে যায়। হঠাৎ এখানে কেন পুলিশ এসেছে? পুলিশ আসার তো কোনো কথাই নেই। রিফাত তো জানাবে না। তাহলে এখানে রিফাত তো কেন আসলো? রিফাত এসে শুভ্রের কাছে দাঁড়ায়। শুভ্রকে বলে, আমার কাজ শেষ, এবার আমার ফ্যামিলিকে ছেড়ে দিবেন প্লিজ। আপনি বলেছিলেন ছেড়ে দিবেন। ওই শুভ্র, এসব কি? পুলিশ কেন এখানে? রিফাতের পরিবার তো তোর কাছে আটকা আছে, তাহলে রিফাত পুলিশ আনলো কেন? শুভ্র কোনো কথা বলল না। নওশেদ সাহেবের কাছে আসে শুভ্র, একটা চেয়ার নেয়। রিফাতকে ইশারা করে রাহিলের হাতের বাঁধন খুলে দিতে। রিফাত গিয়ে রাহিলের হাতের বাঁধন খুলে দেয়। রাহিল নিজেই তার মুখ থেকে কাপড় সরায়। নওশেদ সাহেবের কাছে আসে। নওশেদকে একটা চড় দিয়ে বলে, শালা তুই আমাকে মারবি? তুই চিনিস আমি কে? রাজনীতিতে আসি 30 বছর ধরে। আমাকে রাজনীতি শেখাতে আসিস? তোর রাজনীতি তোর হোগা দিয়ে ভরে দেবো শালা। মন্ত্রী সাহেব, চুপচাপ বসুন। রাহিল কিছু না বলে চুপচাপ বসে আগের চেয়ারে। কারণ শুভ্রের হাতে পিস্তল রাখা। কেউ কোনো কথা বলছে না। শুভ্র বলল, রিফাতের পরিবার আমার কাছে ছিল। রাহিলকে একা পাওয়ার জন্য রিফাতের কাছ থেকে ইনফরমেশন দরকার ছিল, তাই ওর পরিবারের সবাইকে তুলে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো আমার জন্য। নো, সেটা আমার জন্যই। মানে? আমি এসেছি সবাইকে মারতে। কি মানে? আমাদেরকে মারতে? হ্যাঁ, নিশাচর প্রাণী, অভুক্ত হয় না, রক্তচোষা বাদুড়ের আহ্বান আমাকে এখানে এনেছে। বাঁচা মরার এই জগতে মানুষের এত চাহিদা, কিন্তু আমার আফসোস হয় কেন জানেন? আফসোসটা আমার হয় আমার কোনো চাহিদা নাই কেন। চাহিদা নেই বলেই আফসোস আসে। আপনাদের এত চাহিদা কিসের? চাহিদার জন্যই জিনিসের দাম এত বেড়ে যায়। মানুষ দুমুঠো খাবারের জন্য বাঁচে না, বাঁচে বিলাসিতার জন্য। পুলিশ আছে সাথে, না হলে শালা তোর মতো বেঈমানকে আমি এখানেই মেরে ফেলতাম। তুই শালা বেঈমান। আমাকে মারার প্ল্যান করে মানুষ ভাড়া করে এনেছিস। তোকে আগে মরতে হবে। পৃথিবীতে সবাই বেঈমান। বেঈমান ছাড়া দুনিয়া চলে না। মা বাবাও বেঈমান, ভালোবাসাতেও বেঈমান। মা বাবা বেঈমান কেন জানেন? সেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মানো ছেলে আর মেয়েরাই জানে। বেঈমানির রূপ অনেকগুলো, কেউ পিছন থেকে দেখায়, কেউ পাশে থেকে। সব বেঈমানকে একদিন মরতেই হবে। রাহিলকে কেন মারবি? কে তুই? তুই কেন এখানে এসেছিলি? নওশেদ সাহেবের প্রশ্ন শুনে শুভ্র কিছু বলল না। সে উঠে দাঁড়ায়। রাহিল সাহেবের দিকে পিস্তল তাক করে শাট করে দুটো গুলি চালায়। সে ওখানেই চেয়ারে উল্টে পড়ে যায়। রাহিল 10 সেকেন্ডের মধ্যেই মারা যায়। রাহিলের এমন মৃত্যু দেখে নওশেদ সাহেবের কথা আটকে যায়। ভয়ে চুপসে গেছে ওরা তিনজন। পুলিশরা চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ্র ইশারা করতেই একজন পুলিশ বলে, আচ্ছা স্যার, লাশটা সরিয়ে ফেলছি। স্যার? পুলিশ তোকে কেন স্যার ডাকে? শুভ্র মুখের উপর থেকে মাস্ক সরিয়ে ফেলে। শুভ্রকে দেখে সবাই আরো অবাক হয়, কারণ শুভ্র নামে যে এতদিন ওদের সাথে ছিল সে হলো নিলয়। নিলয়কে দেখে নওশেদ বলল, এই তুমি নিলয় না? ইয়েস। তুমি রাহিলকে মারলে? কিন্তু কেন? রাহিলের সাথে তোমার তো ভালো সম্পর্ক ছিল। তাকে না মারলে আপনারা ভয় পেতেন না। মানে জাস্ট আমাদেরকে ভয় দেখানোর জন্য তুমি প্রধানমন্ত্রীকে মেরে ফেললে? হ্যাঁ। সত্যি করে বলো তুমি কে?
এখানে কেন এসেছো? আর তুমি প্রধানমন্ত্রীকে মারার পরেও পুলিশ তোমাকে কেন কিছু বলল না? নিলয় হাসে, পিস্তল রিলোড করে নেয়। তারপর নওশেদ সাহেবের পায়ের সোজা দুটো গুলি করে, বাকিদের সেখানেই মেরে ফেলেন। নিলয় নওশেদ সাহেবের কাছে এসে বলে, প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আপনাকে বাঁচিয়ে রাখলাম। নিলয় সেখান থেকে বের হয়, চলে আসে সেখান থেকে। নওশেদ সাহেব ভয়ে চিৎকারও করতে পারে না। মাথার মধ্যে একটাই প্রশ্ন, শুভ্র সে যে এতদিন নিলয় ছিল ওদের কাছে, তাহলে নিলয়কে ওদের কাছে পাঠালো কে? নিলয় ওর মেসে বসে আছে। এখানে এখন লিমনরা থাকে না, তারা নতুন একটি মেসে গিয়ে থাকে। নিলয় চুপচাপ বসে আছে রুমে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। নিলয় উঠে দরজা খুলে দেয়। নিলয় দেখে দরজার সামনে নীরব দাঁড়িয়ে আছে। নিলয় নিজের হাত ঘড়ির দিকে তাকায়। রাত 9টা বাজে। এই রাতে নীরব এখানে? নীরবকে দেখে নিলয় বলে, আরে স্যার, আপনি এই পাগল ফ্যানের বাড়িতে? আপনি নগদ বা বিকাশের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট হিসাবে কোনো গিফট দিতে এসেছেন বুঝি? নিলয়, ঢং করবি না আমার সাথে, চল। কোথায়? গেলেই বুঝতে পারবি। বোন জামাই আদর করতে নাকি? তোকে না বলেছি আমার সাথে চল? আচ্ছা, ঠিক আছে। নীরব আগে হাঁটতে থাকে, পিছনে নিলয়। নীরব নিচে আসলো, নিজের গাড়িতে উঠে বসলো। নিলয়ও ওর পাশের সিটে বসে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। নীরব চুপচাপ বসে আছে। নিলয়ও কোনো কথা বলছে না। নীরব বলে, তোকে বলেছিলাম নেহার থেকে দূরে থাকতে, তুই শুনলি না। আমি জানি না কি করব, তোকে মেরে ফেলবো আমি, বুঝেছিস? অনেক হয়েছে, তোকে বাঁচিয়ে রাখলে আমার রেপুটেশন এক নিমেষেই শেষ হয়ে যাবে। আমি তো সাধারণ একজন, নতুন করে জীবন শুরু করব, তাই তো স্পোর্টস ভার্সিটিতে ভর্তি হলাম। তোর বোনকে তো আমি চিনিও না, তোর বোন ছিল কখনো তো বলিসও নি। তাহলে আমি কি করলাম বল? চুপ থাক। নিলয় মুচকি হাসতে থাকে। ওরা একটা হাসপাতালের সামনে এসে থামে। নীরব গাড়ি থেকে নামলো। নিলয়ও নামলো। নীরব নিলয়কে বলে, সোজা 117 নাম্বার কেবিনে যাবি, যেটা বলছি সেটা করবি। নিলয় মাথা নেড়ে বলে। নিলয় হাসপাতালের ভিতরে প্রবেশ করে রিসিপশনের থেকে কেবিনটা কত তলাতে জেনে নেয়। তারপর সেদিকে যেতে থাকে। বাহিরে দাঁড়িয়ে আছে নীরব। দুটো বাইক এসে থামে নীরবের পিছনে। নীরব তাকিয়ে দেখে রিশানরা এসেছে। রিশান এসে নীরবকে বলে, নিলয়কে তো মারার সুযোগ এখনই ছিল, তাকে তো আমরা রাস্তাতে মেরে ফেলতে পারতাম। নিলয়কে এমন মারার সুযোগ আমি 1000 বার পাবো, পেয়েওছি, কিন্তু মারতে পারিনি। কিছু না কিছু একটা নিলয়কে মারার আগে বাধা দেয়। আজকের বাধাটা কি? সেটা হলো নেহা। নেহার জন্য নিলয়কে মারতে পারছি না। নিলয় নীরবের বলা 117 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা আটকানো। নিলয় বাহিরে দাঁড়িয়ে থাকে। 11 তলাতে কেবিন এটা। কিছু সময় পর একজন নার্স আসলো। নিলয়কে দেখেই বলল, আপনি নিলয় না? ভেতরে যান, আপনাকে তো খোঁজা হচ্ছে অনেকক্ষণ ধরে। ভেতরে যান এক্ষুনি। আমি? আমাকে কেন খোঁজা হচ্ছে? ভিতরে কে? নার্স নিলয়ের প্রশ্নের জবাব দেয় না। নিলয়ের সামনে থেকে চলে যায়। নিলয় আশেপাশে তাকায়। নওশেদ সাহেব আবার নিলয়কে ডাকলো নাকি? নওশেদ সাহেবরে তো নিলয় আহত করেছে। নিলয় এবার 7-5 ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে বড় রকমের অবাক হয় সে, কারণ বিছানায় শুয়ে আছে নেহা। নেহার 2 হাতে ব্যান্ডেজ। তার মানে নীরব রিশানদের কথায় জবাব দেয় না। রিশানরা বারবার নিলয়কে মারার কথা বলে, কিন্তু রিশানরা এখনো নিলয়কে চিনতে পারেনি। নীরব বলে, নিলয়কে এখন মারা যাবে না। আমার বোন মানে নেহার জন্যই তাকে মারতে পারছি না। নেহা নিলয়কে দেখতে চেয়েছে। ডাক্তার বলেছে নেহার জ্ঞান ফেরার পর নিলয়কে যেন সামনে দেখতে পায়। তাহলে ওকে যদি মারতাম তাহলে নেহার কি হতো বলতো? আমি নেহাকে ভালোবাসি অনেক। নেহার কিছু হতে দেব না আমি। এখন নয়, নিলয়কে সময় মতো মারবো। কি হয়েছে নেহা? সারাদিন আমি বাড়িতে ছিলাম না। বাবাকে কে যেন পায়ে গুলি করেছে। মন্ত্রী আঙ্কেলকেও নাকি ফোন করেছে কে। তাই বাবাকে নিয়ে সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি। বাবা কারোর নাম বলে না, নাম বলতেও ভয় পাচ্ছে। যাই হোক, নেহা সকালে বের হয়ে আবার সকালেই বাড়িতে এসেছিল। তারপর রুমে ঢুকে আর বের হয়নি। আমি বাড়িতে সন্ধ্যায় এসে দেখি নেহার দরজার সামনে যে দেখি মা চিৎকার করে নেহাকে ডাকছি, কিন্তু নেহা দরজা খুলছে না। নেহা, দরজা খোল, দেখ তোর জন্য কি এনেছি। আমি আসছি তো,
বল তোর কি লাগবে, আমি আছি তো, দরজা খোল। নেহা তারপরও দরজা খোলে না। আমি যখন দরজা ভাঙতে যাব তখন দরজা খোলার শব্দ আসে। নেহা দরজা খুলে দাঁড়িয়ে আছে, ফ্লোরে বিছানায় ওর হাতের রক্ত লেগে আছে। ওটা দেখে মা তো চিৎকার করে কেঁদে ওঠে। যে মেয়েকে কেউ ঝাড়ি দিয়ে কথা বলেনি, আর সেই মেয়ে কিনা হাত কেটেছে। নেহার গা কাঁপতে থাকে, আস্তে গলায় বলে, আমার নিলয়কেই লাগবে। তারপর হসপিটালে আনি। ডাক্তারের সামনে নেহার পাগলামি আরও বেড়ে যায়, কারণ হসপিটালে আনার আগে নেহা জ্ঞান হারায়। হসপিটালে ডাক্তারের সামনে আসতেই ওর জ্ঞান আবার ফেরে। তারপর পাগলামি শুরু। কেন এনেছি তাকে হসপিটালে? সে মরতে চায়। নিলয়কে সামনে আনতে হবে, নয়তো সে হসপিটালেই থাকবে না। পরে ডাক্তার কোনো রকম ঘুমের ইঞ্জেকশন দেয়, তারপর ওর চিকিৎসার ব্যবস্থা করা হয়। রক্ত দিয়েছি আমি। পরে নিলয়কে এনে নেহার কাছে পাঠালাম। নিলয় একটা চেয়ারে বসলো, রুমের চারপাশে তাকায়। ক্রিকেটারের বোন, ভিআইপি কেবিন, এসিও আছে। রুমের ভিতরটা খুবই ঠান্ডা, এজন্য দরজা আটকানো ছিল। নিলয় বসে বসে পেপার পড়ছে। পত্রিকাতে লেখা বড় বড় করে, আজকের ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী নিহত। তার পুরনো সিক্রেট বাড়িতে তিনি খুন হয়েছে। খুনি তার মাথায় গুলি করে। কে তাকে খুন করে, আগামী প্রধানমন্ত্রী কে, তা নিয়ে দেশে চলছে বিরাট ঝামেলা। অপরদিকে তারই লোক মিস্টার নওশেদ সাহেবও আহত হয়েছে। ওনার বাম পায়ে দুটো গুলি লেগেছে, বাকিরাও মরেছিল। নওশেদের বক্তব্য, ওরা যখন সেই বাড়িতে গিয়েছিল ঠিক কিছু সময় পর কতগুলো অচেনা গ্যাংয়ের লোক এসে তাদের ওপর হামলা করে, সবাইকে মারে। আমি পালাতে গিয়ে আমার পায়ে গুলি করে। রাহিল আমাকে তার জায়গাতে দায়িত্ব দিয়ে গেছে। নিলয় পত্রিকা পড়া শেষ করে। নওশেদ সাহেবের শেষ কথা শুনে নিলয় হাসতে থাকে। নিলয় ইচ্ছে করে তাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু কেন? নিলয় চাইলেই তো সেখানেই তাকে মেরে ফেলতে পারত, কিন্তু নিলয় সেটা করেনি। নিলয় নওশেদ সাহেবের কথা ভাবছে। হঠাৎ কারো নড়ার শব্দ শুনতে পায়। নেহা নড়ছে। নেহা চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকাতেই সে বিছানার কাছে নিলয়কে দেখতে পায়। নেহা স্বপ্ন ভেবে হাত উঁচু করতে যাবে, কিন্তু পারে না। ব্যান্ডেজ করে হাত ভারী লাগছে ওর কাছে, উঁচু করার শক্তি নেই। নেহাকে বলে, স্বপ্ন নয়, আমি তোমার সামনেই সত্যি আছি। না, এটা স্বপ্ন। আমি নিলয়কে স্বপ্নেই দেখেছি। নিলয় কখনোই আসবে না আমার কাছে, কখনোই না। নিলয় উঠে যায় নেহার কাছে। নেহার কপালে নিলয় চুমু খায়। তারপর আবার সেই চেয়ারে এসে বসে সে। তারপর বলে, এখন বিশ্বাস হয়েছে? নিলয়, তুমি তুমি কেন আসছো? চলে যাও। আচ্ছা, তাহলে ঘুমাও। ওই, তুমি যদি এখান থেকে এক পা সরেছো না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আচ্ছা, যাচ্ছি না। এখন বলো, আমাকে ভালোবাসো তুমি? বলো না। কেমন আছো? কেন এসব করেছো? দেখে তো মনে হচ্ছে 2 হাত কেটেছো। এসব কেউ করে? বলো, আমাকে ভালোবাসো তুমি? ভালোবাসাটা তো বিষয় না, তুমি এসব পাগলামি বন্ধ করো, না হলে তোমারই লস। আমাকে ভালোবাসো, হ্যাঁ বা না বলো। তুমি বোঝার চেষ্টা করো। লাস্টবার বলছি, ভালোবাসো। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ নেহার মুখের দিকে তাকিয়ে আছে নিলয়। নেহা নিলয়ের থেকে উত্তর শোনার অপেক্ষা, কিন্তু নিলয় কিছু বলছে না দেখে সেই টেবিলে থাকা আপেল কাটার ছুরিটা হাতে নিয়ে এবার সে নিজের পেটের দিকে চালান করে দিতে যাবে। তখনই নিলয় এসে নেহাকে জড়িয়ে ধরে। নেহাকে জড়িয়ে ধরে নিলয় বলে, হ্যাঁ, ভালোবাসি তোমাকে। কেন পাগলামি করো তুমি? এসব কেন করলা? কত কষ্ট হলো তোমার? আবার এসব পাগলামি করতে যাচ্ছিলে? তুমি কি ভাবলে আমি পেটে ছুরি ঢোকাবো? আরে এটা তো প্লাস্টিকের ছুরি। দেখেছিলাম কেমন টান তোমার পাগল। কি বদমে! জড়িয়ে ধরে থাকো। নিলয় নেহাকে জড়িয়ে ধরে রাখে। রিফাত একটি সাংবাদিক মিটিং ডাকে। সেখানে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে প্রেস মিটিংয়ে অ্যানাউন্স করলো, আমাদের প্রধানমন্ত্রী আতিথেয়দের হাতে খুন হয়েছে। রাষ্ট্রপতি স্যার তার দলের স্বার্থে রাহিল স্যারের জায়গায় একজনকে সিলেক্ট করেছে। যেহেতু এটা রাষ্ট্রপতি সাহেবের নিজের ডিসিশন, তাই ওনার কথা মতো একটা প্রেস মিটিং করে তার নাম ঘোষণা করতে যাচ্ছি। তিনি হলেন জীবন স্যার। তিনি স্পোর্টস ভার্সিটির টিচার। বর্তমানে তিনি এখন থেকে প্রধানমন্ত্রী।
আমাদের মাঝে তিনি তার মূল্যবান বক্তব্য প্রকাশ করবেন। সবাই তাকে উৎসাহ আর ভালোবাসা দিবেন, দেশকে দেখে রাখতে পারে। জীবন স্যারের নাম শুনতেই হাসপাতালের বিছানা থেকে ধাম করে উঠে বসে নওশাদ সাহেব। জীবন স্যার মাইকের সামনে আসলেন, কতগুলো সাংবাদিকদের দিকে এক পলক তাকালেন, মুচকি হাসলেন উনি, তারপর জোরে একটা শ্বাস নিয়ে বলল, সবার মনে প্রশ্ন, আমি কেন প্রধানমন্ত্রীর আসনে বসবো? রাষ্ট্রপতি সাহেবকে আমি ভালো করে চিনি। আমি ভার্সিটির টিচার, ওনার ছেলেকে পড়িয়েছি। আমি শিখিয়েছি জীবনের মানে, শিখিয়েছি জীবনকে কিভাবে দেশের জন্য বিলিয়ে দিতে হয়। হয়তো সেই শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উনি আমার নামটা ঘোষণা করেছেন। আমি জানতাম না আমার নাম মাইকে বলা হবে। আরও একটা প্রশ্ন ঘুরতে পারে আপনাদের মাঝে, সেটা হলো রাহিলের মৃত্যুতে আমাকে কেন মন্ত্রী করা হলো? এই যে রাষ্ট্রপতি সাহেব আমাকে একটা পেপার ধরিয়ে দিয়েছেন, এখানে কয়েকটা লাইন লেখা, সেটা পড়ে শোনাই আপনাদের। আমার কিছু হয়ে গেলে স্পোর্টস ভার্সিটির জীবন স্যারকে আমার জায়গাতে এসে বসাবে। এখন তিনি কেন এটা করেছে আমি তো জানি না, তবে হ্যাঁ, আমি শপথ করছি যে দেশকে পাল্টে দেব। সবাই পাশে থাকবেন। জীবন তার ভাষণ শেষ করে চলে যায় সেখান থেকে। নওশাদ টেবিলে থাকা গ্লাস নিয়ে কেবিনের দেয়ালে টানানো টিভির দিকে ছুঁড়ে মারে, চিৎকার করে বলে, শালা হারামি, রাহিল তলে তলে এত কিছু করলো আর আমি শালা জানতে পারলাম না। জীবনের জায়গাতে আমার বসার কথা, দলের জন্য কত কিনা করেছি আমি শালা। পাশে ওনারই পার্টির লোকজন। হানিফ নওশাদকে বলে, স্যার এইটা কি হলো? আমরা তো ভাবছি আপনি হবেন মন্ত্রী, কিন্তু এখন দেখি হাওয়া পাল্টে গেল। আপনি দলের জন্য এত কিছু করলেন, এমনকি রাহিলকে মারার জন্য সব প্ল্যান করলেন, অথচ শেষে কিনা স্পোর্টস ভার্সিটির টিচার মন্ত্রী হয়ে গেল। রাষ্ট্রপতি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিয়েছে? রাষ্ট্রপতি হঠাৎ এই সময়ে এসে কেন এমন সিদ্ধান্ত নিল? এই শালা রাষ্ট্রপতি এখন পোল্টি কেন নিল? তাকে কি কাড়ি কাড়ি টাকা দিয়েছে এসব দেখার জন্য? রাষ্ট্রপতিকে মেরে ফেলবো। নৌশেদ ভাই, এটা শিওর সুব্রমণি নীলের কাজ। নীলই আমাদের প্ল্যানটা কাজে লাগিয়ে রাহিলাকে মারলো, আর আমরা তাকে কিছুই বলতে পারলাম না। আর সেই প্ল্যান হঠাৎ করে জীবন স্যার কেন চলে আসলো বুঝতে পারছি না। এখানে আসল মাইন্ড গেমার কে? এটা নিলয় করেছে, কিন্তু নিলয়টা কি? নিলয় হলো রাহিলের লোক, মানে সে হলো রাফিয়ান ওয়ার্ল্ডের কিং। ওরা চারজন পিছনে তাকায়। রাজ দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে। রাজকে দেখে ওরা ঘাবড়ায়, কারণ রাজ হলো এই সিটির মাস্তান। রাজ যা বলে অনেকটা সেগুলো হয়ে যায়। রাজ এসে একটা চেয়ারে বসলো, নওশাদ সাহেবের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, নিলয় অনেক বুদ্ধিমান একজন, সে নীতি মাস্তানি খেলোয়াড়ে এক্সপার্ট। সব বুঝলাম, কিন্তু সে ক্রিকেট, ব্যাডমিন্টন এইসব খেলতে পারে কিভাবে? এটা আমি জানি না, তবে সে অনেক বুদ্ধিমান। সে ছিল রাহিলের পরিচিত। রাহিলের মানে যাকে নিলয় নিজে মারছে, তারই পরিচিত ছিল নিলয়? কি সাংঘাতিক! হ্যাঁ, নিলয় ভয়ঙ্কর ঠান্ডা মেজাজের একজন মানুষ। সে কথাতেই সবাইকে বশ করতে পারে, কিন্তু ওর মতো হিংস্র আর কেউ নেই। রাহিল যদি নিলয়ের পরিচিত হয়, তাহলে নিলয় কেন রাহিলকে মারবে? তাও আবার ওপেন অ্যান্ড শার্ট মার্ডার। কোনো ভাবনা চিন্তা নেই, পিস্তল টানলো, ট্রিগার ধরলো রাহিলের দিকে, আর শার্ট করে গুলি চলে, ব্যাস রাহিল শেষ। প্রশ্ন হলো, নিলয় কি তবে আগে থেকে প্ল্যান করেছিল সে রাহিলকে মারবে? তাহলে আমাদের কাছে সে কিভাবে আসলো? নওশাদ সাহেবের প্রশ্ন শুনে সবাই চুপচাপ হয়ে বসে থাকে। সবার মধ্যে আসলেই নিলয়কে নিয়ে বিশাল একটা ভাবনার সৃষ্টি হয়েছে। নওশাদ আর নেহা একই হাসপাতালে, কিন্তু নেহা আছে 117 নাম্বার রুমে আর নওশাদ সাহেব আছে 300 নাম্বার রুমে। রাজ বলল, বিষয়টা এখন পরিষ্কার। আমরা যে সিক্রেট কিলার নামের একটা গ্যাংকে চিনি, সেটার কিং হলো নিলয়। নিলয় সেই গ্যাংটাকে লিড করে। আমি যেহেতু আন্ডারওয়ার্ল্ডের একজন, আমি কখনো নিলয়কে দেখিনি, তবে পুরো দেশ বিদেশ নিলয়ের যে সিক্রেট গ্যাং আছে সেটার নাম শুনলে ভয় কাঁপত। যদিও আমি ধারণা করেছি এই গ্যাংয়ের লিডার নিলয়ই। একটা অনুষ্ঠানে তাকে প্রথম দেখেছিলাম, সবাই তাকে মেনে চলছিল। তবে প্রশ্ন হলো, সে হুট করে এই শহরে কেন? কে তাকে এনেছিল? রাহিলকে সে কেন মারল? রাষ্ট্রপতি হঠাৎ করে রাহিলের অ্যাসিস্ট্যান্টের দিয়ে নতুন মন্ত্রীর নাম ঘোষণা করলো কেন? আর জীবন সারি বা মন্ত্রী হলো কেন? এসব প্রশ্নের উত্তর দিতে পারবে নিলয় নিজেই, তবে আরও একজন পারবে, সেটা হলো রিফাত। ওই সালে অ্যাসিস্ট্যান্টকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করো। 1 মিনিট, রাজ তুমি এখানে কেন? আঙ্কেল, আমি জানি আপনারা নিলয়কে মারতে চান। রিফাত ইস্যুতে যে ছেলেটা থাকে, সেটাকে আমি টাকা দিয়ে কথা বের করেছি, কিন্তু সে বেশি কিছু জানে না। সেটা বুঝলাম। আমি তো এখন নিলয়কে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। এবার সে আর আমার হাত থেকে বেশি ফিরতে পারবে না। তবে তুমি কেন এখানে?
আমি নিলয়কে মারতে চাই, কারণ আমার ছোট ভাই নিলয়কেও মারতে চাই। এখন আমি জানি রিশাম পারবে না একা, তাই আমি প্ল্যান বি হিসেবে আপনাদের সাথে যোগ দিতে এসেছি। নিলয়কে আমি মারতে চাই। মানে তোমার ছোট ভাই রিশানও নিলয়কে মারতে চায়? এই হারামি নিলয়ের মৃত্যু হবে খুবই ভয়ঙ্কর। যেই নিলয়কে মারুক আমি তাকে টাকা দিয়ে ভরিয়ে দেব, সব কিছু ওকে দিয়ে দেব। সরকার পাল্টে গেছে, তার মানে এবার নতুন খেলা শুরু হতে যাচ্ছে, কিন্তু খেলবো তো এবার আমরা। ওরা নিলয়কে মারার জন্য নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে, কিন্তু নিলয় সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, 2 হাত দূরে ওর কালো রঙের দামি বাইক। নিলয় নিজেই জানে সাঁতার না জেনে পানিতে নামলে ডুবতে হয়, কিন্তু ওরা জানে না নিলয় প্রফেশনাল সাঁতারু, তাকে ডোবাতে ওদের অনেক কষ্ট করতে হবে। একটা কালো গাড়ি এসে থামে নিলয়ের পাশে। রাস্তাটা খুবই নির্জন, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। মাঝরাতে এখান দিয়ে কেউ ভুলেও আসা যাওয়া করে না। নিলয় পকেটে 1 হাত গুজে আরেক হাত দিয়ে সিগারেট টানছে। পিছনের গাড়ি থেকে সাদা পাঞ্জাবি পরা একজন নিলয়ের পাশে আসলো। নিলয়, তুমি অনেক ভয়ঙ্কর। তোমার ভিতরে কি একটুকু মায়া দয়া নেই? এত হিংস্রতা কেন তোমার ভিতরে? নিলয় শব্দ করে হাসে। পাশে যে কথা বলল সে হলো জীবন স্যার। উনি নিলয়ের হাসির কারণ খুঁজতে চেষ্টা করে, কিন্তু নিলয় কারণ ছাড়া হাসে না, আবার কারণটাও অন্য কেউ বুঝতে পারে না। হাসতে হাসতে নিলয় বলে, আল্লাহকে বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, করি। ফার্সি ভাষায় একটা কথা আছে, আল্লাহর উপর ভরসা করুন, তিনি আপনাকে সব দিবেন, এবং আল্লাহ নিজেই আপনার কাছ থেকে সব কিছু নিবেন, জান, সম্পদ ও জীবন। আমি চাই উনি আমার জীবনটা দ্রুত নিয়ে নিক, আপনার জীবনটাও নিয়ে নেবে। আচ্ছা, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর, তাই না স্যার? সেটা তুমিই ভালো করে জানো নিলয়, কারণ মৃত্যু আর্তনাদ তোমার থেকে কেউ কাছ থেকে শোনেনি। আর কি চাই আপনার, বলেন। তুমি কি চাও নিলয়? প্রথমবার কেউ নিলয়কে নিলয়ের অফারের পরও অফার করছে, ভালো লাগলো। আমি চাই তুমি নেহার সাথে সারা জীবন থাকো। সেটা সময় নির্ধারণ করে দিবে স্যার। আমাকে কেন ডেকেছেন? তোমাকে জড়িয়ে ধরার জন্য। তুমি একটা সত্যি মাইন্ড গেমার নিলয়, সে কোথায়? জীবন স্যারের প্রশ্ন শুনে নিলয় হাসলো। হাত উঁচু করে সিগন্যাল দিতে 4 জন ছেলে ওদের পিছনে এসে দাঁড়ায়। নিলয় ঘুরে তাকায়, সাথে জীবন স্যারও তাকালো। জীবন স্যার রাষ্ট্রপতি নেওয়াজকে দেখে হেসে দেয়। জীবন কাছে আসে, নিলয়কে উদ্দেশ্য করে বলে, তোমাকে তো বললাম তুমি অনেক ডেঞ্জারাস। রাষ্ট্রপতিকে চেয়েছি, তুমি সরাসরি থেকে তুলে এনেছো। আপনি চেয়েছেন আর আমি দেব না, সেটা কি কখনো হয়েছে স্যার? বাঘের কলিজা এনে দেব, আর এটা তো সামান্য একটা দেশের রাষ্ট্রপতি। নিলয় আর কথা বলে না। নেওয়াজকে জীবন স্যারের কাছে রেখে চলে আসে সে। জীবন স্যার নেওয়াজ সাহেবের সামনে বসলো। রাষ্ট্রপতি আজ অসহায় হবেই না কেন? না আছে তার কাছে কোনো সিকিউরিটি, না আছে তাকে বাঁচানোর কেউ। সে ভয় পাচ্ছে। তবে জীবন স্যার বলে, স্যার, আপনাকে যেহেতু নিলয় তুলে নিয়ে আসতে পারছে, আপনাকে সে মারতেও পারবে, তাই সবকিছু গোপন রাখবেন, যা বলবো তাই করবেন। চলেন এখন। নেওয়াজ সাহেবকে নিয়ে জীবন চলে যায়। রিশান নীরব বসে আছে। নিলয়কে মারার প্ল্যান আপাতত ওদের বন্ধ, তার কারণ নেহা আছে নিলয়ের সাথে। রিশান বলে, আমরা একটা কাজ করি, নিলয়কে সবার সামনে প্রকাশ করি। কিন্তু কিভাবে? দেখেন ভাই, আমরা সবাই জানি আমাদের সাথে ওর পরিচয় হয়েছে এখানে এসে। সবার সাথে যেভাবে মিশেছে তাতে বোঝা যায় নিলয় সবাইকে এড়িয়ে চলেছে, কিন্তু একজনের সাথে নিলয় বেশ ভালোভাবেই কথা বলেছে, আর সে হলো আমাদের জীবন স্যার। সে নিলয়কে হেল্প করে। জীবন স্যারের সাথে নিলয়ের এত সখ্যতা কেন, সেটা খুঁজে বের করতে পারলেই আমাদের অনেক সুবিধা হবে। জীবন স্যার? কিন্তু স্যারের সাথে স্টুডেন্টের একটা ভালো সম্পর্ক থাকতেই পারে, তাই বলে এমন সন্দেহ? আরে ভাই, আমরা এখানে পড়ছি 4 বছর হলো, কখনো স্যার কথা বলেনি আমাদের সাথে ঠিক মতো, আর নিলয়ের সাথে অনেক ক্লোজ তিনি। তাহলে একটা কাজ করি, আমরা জীবন স্যারের পিছু করি, মানে নজর রাখি, তাহলে কিছু একটা খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হলো জীবন স্যারের সাথে নিলয়ের কেমন সম্পর্ক সেটা খুঁজে বের করতে হবে আমাদের। লেটস গো। ওরা ওদের মতো কাজ শুরু করে। নেহা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় আসে রিকশাতে করে। গায়ে পুরাতন একটি শার্ট, 2 হাতের কবজিতে ব্যান্ডেজ করা আছে নেহার। নিলয়কে এভাবে আসতে দেখে নেহা বলল, ওই, তোমার এমন অবস্থা কেন? আজকে আমাদের প্রথম ডেট, আর তুমি কিনা পুরনো কাপড় পরে আসছো।
আসলে আমার কাছে টাকা নেই নতুন কাপড় কেনার। মানে কি? তোমাকে বলেছিলাম আমাকে ভালোবেসো না, তুমি শোনোনি। কেন বারণ করতাম তার তো একটা কারণ আছে। আচ্ছা, রেস্টুরেন্টের ভেতরে চলো, না খেয়ে বের হয়েছি, ক্ষুধা লাগছে প্রচুর। কিন্তু আমার চিন্তা নেই, বিল আমিই দিব। তাহলে রিক্সা ভাড়াটাও দিয়ে দাও। আমার কাছে যা টাকা আছে তা দুপুরে ম্যাচে ফিরে খাবার খেতে পারবো। হাই রে, এ আমি কার সাথে প্রেম করলাম রে। আচ্ছা ঠিক আছে, মামা ভাড়া কত? নেহা রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দেয়। নিলয়ের হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে, কিন্তু সেখানে থাকা সবাই নিলয়দের দেখতে থাকে। একটা সুন্দর মেয়ের পাশে এমন একটা পুরনো পোশাকের ছেলেকে দেখতে বেশ আনস্মার্টি লাগছে। নেহা কিছু বলে না, সে ভিআইপি টেবিলে গিয়ে বসে। কিছু সময় পর একজন ওয়েটার আসে, নেহাকে বলে, ম্যাম কি খাবেন? বিরিয়ানি আনবেন, রোস্ট, রোল, যা খাই আমি জানেন তো, নিয়ে আসেন যান। ওকে ম্যাম, বাট আপনার ড্রাইভারের জন্য কি আনবো? ড্রাইভার? আপনি তাকে ড্রাইভার বলার সাহস কোথায় পেলেন? হ্যাঁ শুনি। সরি ম্যাম, আসলে ওনাকে দেখে মনে হয়েছিল। শাট আপ, তুমি জানো সে কে? সামনে থেকে যাও আমার, এক্ষুনি। আচ্ছা চুপ থাকো ভাইয়া, আপনি যান, উনি যা বলছেন নিয়ে আসেন। ঠিক আছে। ওয়েটার চলে যায়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়কে ঝাড়ি দেয়, ঝাড়ি দিয়ে বলে, সমস্যা কি? হ্যাঁ, তুমি কেন এমন ড্রেস পরে আসবা? এমন শার্ট কই পাইছো? না না, এটা খোলা যাবে না। আমার প্রিয় একটা পছন্দের শার্ট, এটা কখনো খুলবো না। কি আজব, সবাই তোমাকে আমার ড্রাইভার ভাবছে। বললাম তো আমি এসবের জন্যই রিলেশনে আসতে চাইনি। নেহা, আমি বরং চলে যাই। আমাদের এখানেই সবকিছু সমাপ্ত করা দরকার। তুমি না জেনে আমাকে ভালোবাসছো, এটা তোমার ভুল। নিজেকে হাস্যকর বানিও না নেহা। আমি উঠি, হ্যাঁ? ওই, তুই যদি আমার অনুমতি ছাড়া যদি এক পা তুলেছিস না, তোকে মেরে ফেলবো বলে দিলাম, একদম মেরে ফেলবো। কিন্তু চুপ, কি সমস্যা আমাকে বলো সব। নিলয় আশেপাশে তাকায়। নেহার চিৎকারে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নিলয় জোরে একটা শ্বাস নিল। নেহার মনে নিলয়কে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিলয় যদি এত গরিব হয়, তাহলে নিলয়ের কাছে দামি ক্রিকেট ব্যাট কোথা থেকে আসলো? কিন্তু নিলয় তো কম দামি ফোন চালায়, তার মানে নিলয় গরিব হতে পারে। নিশ্চয়ই ব্যাটগুলো কেউ ওকে দান করত। নিলয় বলে, আমাকে নিয়ে অনেক প্রশ্ন তোমার মধ্যে, তাই না নেহা? ভাবছো আমি গরিব? রিক্সা ভাড়ার টাকাটাও ছিল না আমার কাছে, তাহলে নতুন ব্যাট কোথায় পেতাম? তুমি কিভাবে বুঝেছো আমি এসব ভাবছি? বোঝা যায়। যাই হোক, আমার বাবা একজন রিক্সা চালক ছিলেন। আমি যখন ছোট ছিলাম নিলয়ের কথা শোনার জন্য নেহা আগ্রহী হয়ে তাকিয়ে আছে। নিলয়কে কখনো সে ঠিকমতো পোশাকে দেখেনি, আর আজকে তো আরও খারাপভাবে নিলয় নেহার সামনে এসেছে। নিলয় বলে, তখন আমার বাবা মারা যায়। বাবাই ছিল সংসারের একমাত্র চাবিকাঠি। আমি ছোট থেকে খেলাধুলা করতাম। মা একটা বাড়িতে কাজ করত, সেখান থেকে মাকে 3 বেলা খাবার দিত খেতে, আর অল্প একটু বেতন দিত। সেই বেতনের উপরেই চলতো আমার পড়াশোনা। বাবার কিছুটা জমি ছিল, আর মারও তার বাবার বাড়ি থেকে পাওয়া জমি ছিল। সেখানে মা নিজেই কষ্ট করে চাষ করত। সেসব দ্বারা আমার পড়াশোনা চলতো। আমি বড় হতে থাকি। আমি খেলাধুলাও করতাম বেশ। মানুষের যেখানে ঈদে শপিং হতো 5-6টা ড্রেস, সেখানে আমায় 3 বছরে একটা শার্ট কিনে দিত আমার মা। খেলতে যেতাম পুরান টি শার্ট পরে, সেখানে 200-100 টাকা পেতাম। তাতেই খেলতে যাওয়া আসার ভাড়া হয়ে যেত। পরে মা মারা যায়, তারপর অনেক কষ্টে আমি এখানে এসেছি। নেহা চুপচাপ শুনছে নিলয়ের কথা। নেহা খাচ্ছে না, কি বলবে বুঝতেও পারছে না। হঠাৎ প্রশ্ন করে, তোমার সাথে জীবন স্যারের বেশ খ্যাতির, তাই না? এটা কিভাবে হলো? ও, জীবন স্যার একবার গ্রামে গিয়েছিল, মানে আমাদের গ্রামে গিয়েছিল গেস্ট হিসাবে। সেখানে ওই দিন আমার ক্রিকেট ম্যাচ ছিল। আমার কাছে ভাড়া ছিল না, তবে সেদিন আমাদের টিম আগে ব্যাটিং করছিল। আমি অনেক কষ্টে 5 কিলোমিটার হেঁটে মাঠে আসি। সবাই অনেক কম রান করে আউট হয়ে গিয়েছিল। আমি শেষে গিয়ে ব্যাটিং করি। সেখানে আমি 70 রান করে ম্যাচ সেরা হই। আমার টিম জিতে যায়। আমি বোলিং করে 4টা উইকেট নিয়েছিলাম। উনি আমাকে খেলার শেষে ডাকে, অনেক প্রশংসা করে। এরপর আরও কয়েকবার ওনার সামনে আমি খেলেছিলাম। বুঝেছিল আমি ভালো খেলতে পারি।
তাই আমাকে এখানে মানে স্পোর্টস ভার্সিটিতে তিনি নিয়ে এসেছেন, বুঝেছো তুমি? নিলয় কথাগুলো মন খারাপ করে বলল। নেহা নিলয়ের হাত চেপে ধরল। নিলয়ের চোখে পানি। নিলয় আরও মন খারাপ করে বলে, সত্যি বলতে নেহা, আমার সব খরচ জীবন স্যারের কাছ থেকে আসে। এজন্য আমি কখনো চাইতাম না আমি রিলেশনে জড়াই, আবার সেটা বড়লোক ঘরের কোনো মেয়ের সাথে তো কখনোই না। কিন্তু তোমার জোরাজুরি আমাকে ভাবতে বাধ্য করে। আমার নিজেকে ছোট মনে হয়, আমি তোমার যোগ্য না মনে হয়। তুমি এখনো সময় আছে, ভাবো, ভেবে আমাকে জানাবে। আমার সাথে থাকতে হলে অনেক কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, পারবে না তুমি? নিলয় কথাগুলো বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। নেহা নিলয়ের হাত খপ করে ধরল। নিলয়কে আবার বসালো সেখানে। নেহা বলে, এসব আমাকে আগে কেন বলনি? সব কিছু আমাকে আগে বলতে পারতে। সরি নেহা, বাট আমি তো তোমাকে প্রপোজ করিনি, মাফ করে দিও। গাধা, আমি তোমাকে যেমন না জেনেই ভালোবাসছি, তেমনি তুমিও তো আমাকে না জেনেই ভালোবাসছো। আমি কে, আমার বাবার নাম কি জানো তুমি? না, এত জানার তো প্রয়োজন নেই, তবে তোমার ভাই তো মস্ত বড় ক্রিকেটার, এটা আমি জানি। হ্যাঁ, এতটুকু জানলেই হবে। আমার বাবা রাহিল আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট এমপিও তিনি। ওনার নাম হলো নওশাদ আহমেদ। তাহলে তোমার পরিবার কখনো আমার মতো গরিব এতিম ছেলেকে মেনে নেবে না। আমাদের উচিত এখানে সবকিছু শেষ করা, না হলে কোথাও ঘুরতে গেলে রিক্সা ভাড়া তোমাকে দিতে হবে। কোনো রেস্টুরেন্টে, যেমন ধরো এটাতে খাবার খাচ্ছি, তোমারই বিল দেওয়া লাগবে সেসবের। তারপর তোমার বার্থডে আসলো, গিফট হিসাবে আমি কিছুই দিতে পারছি না। এসব তোমাদের মতো ফ্যামিলির মেয়ে কখনো অ্যাকসেপ্ট করবে না। নিলয়, আর একটা যদি বেশি কথা বলো তোমার খবর। একজন ওয়েটার আসলো ওদের টেবিলে। নেহা আর নিলয়ের দিকে তাকালো। নেহা জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিছু বলবে? ওয়েটার মাথা চুলকিয়ে বলে, ম্যাম, এটা তো 28 নম্বর টেবিল। 28 নম্বর টেবিলে কি নিলয় নামের কেউ আছে? নিলয় আছে এখানে? হ্যাঁ, ওর নাম। হ্যাঁ, আমার নাম নিলয়, কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমাকে একজন বলল 28 নম্বর টেবিলে নিলয় নামের ছেলেকে এই খামটা দিতে। আমি প্রথমে না করি, আমাকে 500 টাকা দেয়, সেই জন্য দিতে আসলাম, এই নিন। ওইটা নিলয়ের সামনে খামটা রেখে দিয়ে চলে যায়। নিলয় সেটা হাতে নেয়। নেহার দিকে তাকায় নিলয়। নেহা বলে, কে কি দিল তোমাকে? জানি না তো। কোনো ঠিকানা লেখা নেই? না, তবে উপরে ইংরেজিতে লেখা, ইটস ফর ইউ। ওকে, খোলো দেখি তোমাকে কি দিল। কোনো মেয়ে তোমার জন্য খামে চিঠি দিল নাকি অন্য কিছু? মেয়ে? এই, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। হ্যাঁ, বুঝি, তলে তলে কি যে করো। যে মেয়ে দেখেছে আমি তোমার সাথে ঘুরছি, তাই সে তোমার আর ওই ইটিস পিটিসের ছবি পাঠাইছে। চুপ, এই নাও, তুমি নিজেই খোলো। নিলয় নেহার দিকে খামটা বাড়িয়ে দেয়। নেহা নিজেই খামটা ছিঁড়ে সেখান থেকে কিছু ছবি বের করলো নেহা। ছবিগুলো হাতে নিয়ে নেহা চোখ বড় বড় করে দেখতে থাকে। নিলয় জানে না সেখানে কি আছে। নিলয় একবার প্রশ্ন করলো, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? কি আছে এখানে, কিসের ছবি আছে? নেহা নিলয়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না। বেশ কিছু সময় পর নেহা বলল, আমার বাবার ওপরে এত বড় অ্যাটাক হলো, আমাকে কেউ কিচ্ছু জানালো না। আমাকে বলা হয়েছে বাবা দেশের বাইরে আছে, অথচ আমার বাবাকে গুলি করা হয়েছে, তার পায়ে গুলি লেগেছে। মানে? নিলয় চমকে উঠে প্রশ্নটা করলো। নিলয় অবাক হয়েছে, তার কারণ নেহা এখন অবধি তার বাবা নওশাদ সাহেবের আহত হওয়া বিষয়টা জানে না। আর জানলো নিলয়ের সামনে বসেই। নিলয় নিজেই তো ওর বাবাকে মেরেছে, যদিও সম্পূর্ণভাবে নওশাদকে নিলয় মারেনি, কিন্তু নেহা তো সেটা জানে না। নিলয় প্রশ্ন করে, নেহা, কি বলো তুমি এসব? তোমার বাবা হসপিটালে কিভাবে? নেহা তখনও নিলয়ের প্রশ্নের জবাব দেয় না। নেহা নিলয়ের দিকে ছবিগুলো বাড়িয়ে দেয়। নেহার হাত থেকে পাওয়া ছবিগুলো দেখতে থাকে নিলয়। 10টা ছবি নিলয়ের সামনে রাখা। প্রথম ছবিটা হলো একটা কালো জামা পরা ছেলে বসে আছে চেয়ারে, তার পাশে বসা নওশাদ, ফরিদ, আরও 2-3 জন। রাহিলও আছে। সবার মুখ দেখা গেলেও একজনের মুখে মাস্ক পরা, আর তার হাতে পিস্তলও আছে। পরের ছবিতে রাহিলকে গুলি করার দৃশ্য দেখা যায়, তবে ছেলেটার মুখ দেখা যায় না।
সেটা তোলা হয়নি বা ক্রপ করা হয়েছে। এভাবে কয়েকটা ছবি তোলা। শেষ 3টা ছবিতে নওশেদকে গুলি করার দৃশ্যটা দেখা যাচ্ছে। নিলয় গম্ভীর হয়ে ভাবতে থাকে, ছবিগুলো কোথা থেকে তোলা হয়েছে, কে তুলেছে। তখনই মনে পড়ে পিছনে একটা জানালা ছিল রাহিলের ওই নির্জন বাড়িতে। জানালাটা আটকানো ছিল না। নিলয় মনে মনে বলে, শিট, ছোট্ট একটু মিস্টেক করে ফেললাম, বাট নেভার মাইন্ড, আই ক্যান হ্যান্ডেল ইট। নিলয়, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমাকে কেউ জানায়নি আমার বাবার ওপর এত বড় বিপদ গেছে। আমার বাবার কিছু হলে আমি ওই খুনিকে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। কত খারাপ দেখো তুমি, আমার বাবাকে কিভাবে নির্মমভাবে গুলি করেছে। তাকে যদি সামনে পেতাম কী যে করতাম নিজেই জানি না। আচ্ছা, উত্তেজিত হয়েও না, উনি এখন ঠিক আছে, না হলে তুমি জানতেই এসব কিছু না। এক মিনিট, ছবিগুলো তোমাকে কেন দেওয়া হলো? আমাকে? হ্যাঁ, খামের ওপর লেখা এটা তোমার জন্য। তোমাকে কেন দেওয়া হলো? নিলয় ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিছু সময় ধরে। একটু ভেবে নিয়ে নিলয় বলে, এজন্যই আমি চাইনি তোমার সাথে আমার রিলেশন হোক। মানে এ কথা কেন বলছো? শোনো, তুমি সুন্দরী, এটা সারা সিটির মানুষ জানে, তাই না? তোমাকে অনেকেই প্রপোজ করে, রাইট? হ্যাঁ, তাই কি? তুমি কি সবার প্রপোজ গ্রহণ করো? করলে কি তোমার সামনে বসে থাকতাম, গাধা? রাইট, যেহেতু তুমি সবাইকে এড়িয়ে চলো আর তুমি আমাকে ভালোবাসো, হতে পারে যে তোমাকে ভালোবাসে সে চাচ্ছে না আমি তোমার সাথে ঘুরি। আমার মনে হয় যে তোমাকে ভালোবাসে সে এগুলো আমাকে পাঠিয়েছে, যেন এসব দেখে ভয়ে আমি চলে যাই আর সে তোমার কাছে আসতে পারে। এই পিকে কি বোঝাচ্ছে জানো? বোঝাচ্ছে সে তোমার বাবাকে মারতে পারে, তাহলে আমি তো তার কাছে কিছুই না। নেহা, আমার না অনেক ভয় করছে, আমাকে যদি মেরে ফেলে। তোমার বাবা তো বেঁচে আছে, যদি আমাকে এমন উঠিয়ে নিয়ে যায় তারপর আমাকে মেরে ফেলে। নেহা নিলয়কে ঝাড়ি দেয়। নিলয় ছবিগুলো তাড়াতাড়ি খামের ভিতর ঢুকিয়ে নিল। নেহা ঝাড়ি দিয়ে নিলয়কে বলে, তুমি কি পাগল? এসব কিছুই হবে না। কেউ তোমাকে আমার থেকে কখনো আলাদা করতে পারবে না। ভয় পেও না জান, আমিও তো আছি। ভয় পাচ্ছ কেন? এতটুকু হুমকিতে তুমি ভয় পাও কেন বলো তো? কেন? রিসানরাও তোমাকে কিছু বললে ভয়ে চলে আসতাম। নেহা, এখান থেকে চলো, আমার কেমন যেন ভয় করছে, হয়তো সে আমাদের উপর নজর রাখছে। চলো আমরা চলে যাই। নেহা নিলয়ের এমন কাণ্ড দেখে হেসে দেয়, তবে বিরক্ত হয় বেশ। এমন দেহের একটা ছেলে এরকম ভয় কেন পাবে? আজব। নেহা নিলয়কে নিয়ে বাইরে আসে। জীবন স্যার এখন দেশের প্রধানমন্ত্রী, নিজের অফিসে বসে আছে। যেটা প্রতিদিন মনে মনে চাইতো সেটাই তিনি অতি সহজে পেয়ে গিয়েছে। এতটা ইজিলি এই চেয়ারটা উনি পাবে কখনো ভাবতেই পারেনি। চেয়ারে বসে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে উনি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রিফাত দরজায় ঠোকা দিচ্ছে। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসো। ধন্যবাদ। স্যার, আপনার জন্য একটা কুরিয়ার থেকে গিফট বক্স এসেছে, মানে আপনার নামে এসেছে। কুরিয়ার বয় দিয়ে গেল একটু আগে। আপনার নাম লেখা, র্যাপিং পেপারে মোড়ানো। এই নিন স্যার। আমার নামে গিফট? এটা আবার কে দিল? জানি না স্যার, হয়তো আপনি নতুন মন্ত্রী হলেন, সেজন্য আপনাকে সম্বর্ধনা চিঠি পাঠিয়েছে। আচ্ছা, তুমি যাও এখন। জীবন স্যারের কথা মতো রিফাত তার কেবিন থেকে বের হলো। জীবন স্যার ছোট্ট বক্সটি হাতে নিল, যেটা র্যাপিং পেপারে মোড়ানো। উপরে সাদা কাগজে লেখা জীবন আহমেদ। পেপারটা টেপ দিয়ে আটকানো। জীবন স্যার সেটা খুললেন। একটা বক্স রাখা। বক্স খুলতেই দেখতে পায় সেখানে কতগুলো ছবি, আর ছবিতে উনি রাষ্ট্রপতির সাথে যা যা করেছে সেসব দেখানো হয়েছে। জীবন স্যার বসা থেকে উঠে দাঁড়ালেন, ছবিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জীবন স্যার প্রথমেই যে জিনিসটা ভাবছে সেটা হলো, আমার সাজানো রাজ্যে হঠাৎ করে কার প্রবেশ? অনুপ্রবেশ নাকি চিরপ্রবেশ? এটা তো হতে দেওয়া যাবে না। কিন্তু ছবিটা তুললো কে? নিলয়? না, নিলয় তো এমন কাজ করবে না। নিলয় খারাপ, তবে বেঈমান নয়। তাহলে কে করেছে? নওশেদ। কিন্তু সে তো নিজেই জানে না কোথার থেকে কি হলো। তাহলে কে? রাফিয়ান জগতে বিশ্বাস জিনিসটা হাওয়াই মিঠাইয়ের মতো, দেখা যায় কিন্তু উবে যেতে সময় লাগে না। বিশ্বাস কাকে করব? নাকি কেউ মাইন্ড গেম খেলছে? ছবিগুলো দিয়ে সে কি চাইবে? না 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 না, গেমটা এত দ্রুত আমি শেষ হতে দেব না।
রাফিয়ান জগতের ভিলেন কে? আমি, নাকি নিলয়, নাকি অন্য কেউ? জীবন স্যারের নিজেকে নিজের করা প্রশ্নে অবাক হয়, তবে মজাও পেয়েছে। শিক্ষিত মানুষ তিনি, এত সহজে সে ভয় পাচ্ছে না। তবে এবার রাফিয়ান দুনিয়ার সবচাইতে কঠিন খেলাতে সে প্রবেশ করেছে, আর সেটা হলো ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। রাফিয়ান জগতে একটা বিষয় আছে, ক্ষমতা নিতে হলে সেটা কেড়ে নিতে হবে, আর ক্ষমতা পাওয়ার পর সেটা নিজের কাছে ধরে রাখতে হবে। কিন্তু এটা করতেই তো কত কিছু হারাতে হয়, আর হারানোটাই তো মজার খেলা। ভাই, জীবন স্যার আর নিলয়ের সাথে একটা মাইন্ড গেম খেলতে যাচ্ছি, যেখানে আমরাই জিতব। ওরা জানতেই পারবে না এখানে কি হচ্ছে। রিশানের কথা শুনে নীরব ভ্রুকুচকে তাকালো। রিশান কি এমন করতে যাচ্ছে সেটা নীরব জানে না, বা তারা সহসাই ধরাশায়ী হয়ে যাবে। নীরব প্রশ্ন করে, কি এমন করবি তুই? বলবো না এখন। রহস্য তখনই আগ্রহ সৃষ্টি করে যখন রহস্যকে ঘিরে কতগুলো প্রশ্ন সামনে আসে। আবার আগ্রহ তখনই তৈরি হয় যখন রহস্য সামনে আসে। রহস্যের খেলা বড়ই ভয়ঙ্কর। এখানে সাপ মরার আগে লাঠি ভেঙে যেতে বসে। তবে সাপও মরে, কিন্তু সেটা লাঠিতে নয়, বরং ফাঁদে পড়ে। রিশান, তুই তো দেখি বেশ কথা শিখেছিস। ভাই, একটা অফার আছে, মানে মাইন্ড গেমের প্ল্যান আছে, শুনবেন? নীরব উৎসুক হয়ে রিশানের কথাগুলো শোনার জন্য আগ্রহ প্রকাশ করে। রিশান মুচকি হাসলো। রিশানের মনে এক বিশাল ক্ষমতা লাভের প্রয়াস ঘটেছে, যেখানে সে নিজেকে রাফিয়ান জগতের লর্ড ভাবতে শুরু করে। কিন্তু এখানে কে যে রাফিয়ান সেটা কেউ জানে না। কখন কি হয়ে যাবে, কে আসবে কে যাবে, কেউ তা বুঝতে পারে না। রাফিয়ান জগৎটা এক প্রকার রেসলিং খেলার মতো। দুজন মানুষ চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছে। শেষমেশ কোনো রকমে ফিনিশিং মুড দিয়ে জিতে নিল বেল্ট। মাইকে ঘোষণা আসলো, আওয়ার নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অমুকজন। হঠাৎ মানি ইন দ্য ব্যাংকের মালিক এসে ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়নকে ফিনিশিং মুড দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়। রাফিয়ান জগৎটা যেন ঠিক এরকম। এখানে বিশ্বাসটা হাস্যকর হয়ে থাকে আর স্বার্থটা বড় হয়। কিন্তু কেন? রাফিয়ান জগতে কেন সবাই বিশ্বাস ছেড়ে স্বার্থের পিছনে দৌড়ায়? স্বার্থটাই বা কী? সবাই আদৌ কি চায় সেটা নিজেই জানে না। রিশান নীরবকে বলে, ভাই, আপনি তো আপনার বোনকে কথা দিয়েছিলেন যেভাবে হোক নিলয়কে তার কাছে এনে দেবেন। সময় হয়েছে আপনার কথা রাখার। মানে এটা কেন করব? তাহলে তো নিলয়ের বিষয়টা আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। আমাদের উচিত নিলয়কে নেহাত থেকে দূরে রাখা। না ভাই, আপাতত যেটা বলছি সেটা করুন, বাকিটা আমি পরে বলবো। নেহা তো নিজ থেকেই নিলয়কে সরিয়ে ফেলবে, তখন তো গেমসের মজা শুরু। সবাই হাসতে থাকে, শুধু নীরব সবার মুখের দিকে তাকিয়ে আছে। দেখা যাক সামনে কি ঘটতে যাচ্ছে। তবে প্রশ্ন হলো, আসল রাফিয়ান কে, আর সে কি চায়? ছবিগুলো কে বা কারা পাঠিয়েছে নিলয় আর জীবন স্যারকে? জানতে হলে রাফিয়ান গল্পের সাথেই থাকুন। নীরব রিশানের কথা শুনে অবাক হয়, তবে রিশানের প্ল্যানটা ঠিক এখনো বুঝতে পারছে না। রিশান নীরবকে বলে, ভাই, নেহাকে আপনি বলবেন নিলয়ের সাথে ভালো মতো প্রেম করতে। নিলয়ের সাথে যেন সব সময় লেগে থাকে। তারপর কি হবে? তবেই তো খেলা জমবে। নিলয়ের সাথে জীবন স্যারের সম্পর্ক কিভাবে হলো সেটা আমরা জানতে পারবো। যদি বেশি কিছু হয় তাহলে জীবন স্যারকে সুযোগ বুঝে তুলে আনবো। নিলয়কে ডাকবো, দুজন দুজনকে মেরে ফেলবে, মাঝখান থেকে আমাদের লাভ হবে। ও, এখন বুঝতে পারছি আমার কি কি করতে হবে। আচ্ছা, চিন্তা নেই, কাজ হয়ে যাবে। নীরব চলে আসে ওদের থেকে। বাবা, তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট গেল, তুমি আমাকে একবারও বলনি কেন শুনি? নেহার কথায় নওশেদ সাহেব নেহার হাত ধরল, নিজের কাছে টেনে এনে পাশে বসালো। নেহার মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আমি ঠিক আছি, কিছু হয়নি। কে তোমাকে গুলি করেছিল বলো আমাকে। আমাকে গুলি করছে তুই কি জানিস? হ্যাঁ, আমি জানি। ওর বুকের ডান পাশের একটা কাটা দাগ আছে। যখন তোমার পাশে খুনি বসা ছিল তখন ও রাহিল আঙ্কেলকে মারতে যাবে, তখনই শার্টের বোতাম খুলে যায়। তারপর ওর বুকের কাটা দাগ দেখা যায়। কিন্তু তুই এসব কিভাবে জানলি? কোথায় দেখেছিলি? তার আগে বলো, রাহিল আঙ্কেলকে মারলো, তোমাদের মারলো না কেন খুনি? রাহিল আঙ্কেল ওখানে তুমি কি করছিলে? নেহার প্রশ্নে নওশেদ সাহেব চুপ হয়ে যায়, কারণ সে তো নিজেই রাহিলকে মারতে সেখানে গিয়েছিল। রাহিলের বিষয়টা সে ছাড়া ওর পরিবারের কেউ জানে না। নওশেদ বলে, রাহিল আমাকে ডেকেছিল, পরে আমাকে ফলো করে একটা কিলার সেখানে যায়।
কিলারের মুখে মাস্ক ছিল। এসে মেরে গিয়েছে রাহিলকে। আমাদের মারতে পারতো, তবে সেখানে পুলিশ আসে। তার নাম কি ছিল? ওর ভাই কিছু বলিয়েন না নেহাকে। কেসও করতে গিয়ে সাপ বের হবে। আপনার কথা যদি সে জেনে যায়, এজন্য চুপ থাকেন। ওর নাম দিয়ে কি হবে? চিনি না তো। আচ্ছা যাই হোক, তোকে সব ভাবতে হবে না। আমি ঠিক আছে, যা রুমে যা। নওশেদ সাহেব নেহাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। ওরা যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। নেহা নিলয়কে ফোন করে, কিন্তু নিলয় রিসিভ করে না। নীরব দাঁড়িয়ে আছে। একটা গাড়ি এসে থামলো নীরবের পাশে। গাড়ি থেকে নিলয় নামলো। নিলয়কে দেখে নীরব ঘাবড়ে যায়। নিলয় হাসি দিয়ে বলে, গাড়িতে ওঠ বন্ধু, ভয় পাচ্ছিস কেন? আমি কেন ভয় পাবো তোকে? তোর প্রশ্নের উত্তর তো তোর কাছেই আছে। কেন যে জিজ্ঞেস করছিস? ভয় নেই, তোকে মারবো না। উঠ গাড়িতে, তোর সাথে আমার একটু কথা আছে। চল বসে বসে দুজন কথা বলবো। নীরব আশেপাশে তাকায়। রাত 12টার বেশি বাজে। নিলয় নীরবকে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে থাকাকালীন কেউ কারোর সাথে কথা বলেনি। নিলয় একটি পুকুর পাড়ে এসে গাড়ি থামালো। এটা শহর থেকে একটু দূরে। পুকুর পাড়ে একটি বেঞ্চ বানানো আছে, পাশে কাঠ দিয়ে আগুন জ্বালানো। নীরব বুঝতে পারে নিলয় সবকিছু রেডি করেই এখানে তাকে নিয়ে এসেছে। নিলয় পুকুর পাড়ে গাড়িটা থামালো। দুজনেই নামে। নিলয় বেঞ্চে গিয়ে বসলো। নীরবও এসে পাশে বসে। নিলয় পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে নীরবের দিকে বাড়িয়ে দেয়। নীরব সিগারেট হাতে নেয়। নিলয় কাঠের আগুন থেকে আগুন এনে নীরবের দিকে বাড়িয়ে দেয়। নিলয়ও সিগারেট ধরালো। দুজনে হাওয়াতে সিগারেটের ধোঁয়া ছুটতে ব্যস্ত হয়। নিলয় বলে, নীরব, তোর মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন একসাথে সাইকেল চালিয়ে বেড়াতাম, তাই না? আমাদের সবার প্রিয় একজন মানুষ ছিল নীরব, মনে আছে তার কথা? নীরব কোনো কথা বলে না। এক মনে সিগারেট টেনে যাচ্ছে সে। নিলয় যদিও তার প্রশ্নের উত্তর পাওয়ার আশা করেনি, সে বলল, আমার থেকে সে মানুষটা তোকে বেশি ভালোবাসতো নীরব, মনে আছে? দুজনকে কত কেয়ার করতো। তোকে বকা দিলে আমাকে এসে সে মারতো। আমাকে এখানে কেন এনেছিস? তুই তো আজ অনেক বড় ক্রিকেটার, সেটা হয়েছিস তার জন্য। এই যে তোর এত কিছু হলো, সব কিছুর পেছনে তার অবদান। আমরা দুজন এক স্কুলে পড়তাম বল, কিন্তু আজ দেখ দুজনের বয়স সেম, অথচ আমি তোর বোনের ক্লাসে পড়ি। আমি জানি আমার বোনকে তুই টার্গেট করেছিস, এর জন্য এখানে এসেছিস, তাই না? না রে, আমি ছোটখাটো একজন মানুষ। সময় বুঝলি সব কিছু সহজ আবার কঠিন করে দেয়। সময় আমার কাছে তোর বোনকে এনে দিয়েছে। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে মারবো না। আমি নতুন করে নিজের জীবন শুরু করতে চেয়েছি, এর জন্য এখানে আসা। তোর কথা মনে পড়ে খুব। তোর বুকের বাম পাশে যে দাগটা আছে, মানে কাটা দাগ, সেই দাগটা আমাকে তোর কথা মনে করিয়ে দেয় বারবার। আজকে প্রথমবার তোর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। নীরব বুঝতে পারে নিলয় তাকে আজ কেন এখানে রেখেছে। আসলেই আজকে ওদের বন্ধুত্ব শুরু হয়েছিল, মানে আজকের দিনে 12টার পর সেই দিনটার শুরু। এজন্য নিলয় 12টার পরেই নীরবকে তার সাথে এনেছে। নীরব বসা থেকে উঠে দাঁড়ায়। পুকুর পাড়ে এসে দাঁড়ালো সে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। জায়গাটার আশেপাশে কোনো বাড়ি নেই, কেবল ধুধু করা মাঠ, আর মাঠের মাঝখানে একটা পুকুর, আর বসার জায়গাতে দুটো কৃষ্ণচূড়া গাছ আছে। নিলয় বলে উঠল, ঘড়িতে বেজে 12টা 10 হয়েছে। এই তারিখে তুই প্রথমবার আমার সাথে কথা বলেছিলি, আমাদের বন্ধুত্ব হয়েছিল। সেদিন কি হয়েছিল মনে আছে নীরব? নীরব চোখ বন্ধ করে। মনে পড়ে ওর ছোটবেলার স্মৃতি। তখন সে সবেমাত্র ক্লাস 8 পাশ করে ক্লাস পেয়ে নামি দামি পাবলিক স্কুলে ভর্তির জন্য ঘুরে বেড়াচ্ছিল। ঘুরে বেড়ানোর পিছনে কারণ হলো এই সব স্কুলে ভর্তি ফিসই লাগতো 5,000 টাকা করে, যেটা দেওয়ার মতো নীরবের পরিবারের কাছে ছিল না। নীরবের বাবা ছিলেন একজন অটো ড্রাইভারের ছেলে। নীরবের সাইকেল ছিল একটা। নীরব সাইকেল চালিয়ে স্কুল ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল। তখন এলাকার কিছু ছেলে বাইক দিয়ে নীরবের সাইকেল দেয় ধাক্কা। ওরা ধাক্কা দিয়ে চলে যায় না, নীরবের কাছে আসে। নীরব ভেবেছিল হয়তো তাকে ওরা সরি বলবে, কিন্তু নীরব ভুল ছিল। কিরে, তোর অনেক লাগছে নাকি রে? ভাই, আমাকে তোরা ইচ্ছে করে ধাক্কা দিলে কেন? আমাদের ইচ্ছা, আমাদের বাইক আছে, আমরা রাস্তা যেভাবে ইচ্ছে চলবো। তোর কোনো সমস্যা? আমার অনেক লাগছে। তোমরা অনেক খারাপ। পাড়ার মোড়ে বসে তোমরা সিগারেট খাও, পড়াশোনা করো না। খুবই খারাপ তোমরা। চুপ কর শালা, বেশি বকলে তোর খবর আছে, বুঝেছিস?
ওই তোরা বসে কেন? ধর ব্যাটারি, সাইকেলটাও ধর, দূরে সুরে মার। তপনের কথা মতো বাকি তিনজন নীরবের সাইকেল নিয়ে রাস্তা থেকে নিচে ফেলে দেয়। সাইকেলের অনেক অংশ ভেঙে যায় সেখানেই। নীরবকেও মারতে যাবে, ঠিক তখনই একটা বাইকের শব্দ শুনতে পায় ওরা। বাইকের শব্দটা ওদের চেনা। বারণ ভুম ভুম শব্দের সাইলেন্সার লাগানো বাইক একজনেরই আছে, আর সে হলো চেয়ারম্যান শওকতের ছেলে নিলয়ের। তার মানে নিলয় আসছে। নিলয় ওদের কাছেই চলে আসে। নিলয়কে দেখে ওরা দ্রুত বাইক স্টার্ট করবে, কিন্তু তার আগেই নিলয় সেখানে চলে আসে। নিলয় বাইক থামিয়ে ওদেরকে ডাক দেয়। সাথে সাথে ওরা দ্রুত বাইক চালিয়ে চলে যায় সেখান থেকে। নিলয় দেখে রাস্তার পাশে নীরব পড়ে আছে। একই গ্রামে থাকতো ওরা, কিন্তু সরকারি স্কুলে পড়তো নীরব, আর দামি প্রাইভেট স্কুলে পড়তো নিলয়। সেভাবে চিনেও না নিলয় নীরবকে। নিলয় বলে, কে তুমি? ওরা তোমার সাথে এমন করছিল কেন? আমি নীরব। নীরব সব কিছু বলে ওদেরকে। পরে নিলয় নিজের বাইকে করে নীরবকে ডাক্তারের কাছে আনে। নীরবের হাত পা কেটে যায়। এরপর থেকে ওদের দুজনের বন্ধুত্ব শুরু। নীরব সব কিছু বলে নিলয়কে। তারপর নিলয় নিজেই নীরবকে পড়াশোনার ব্যবস্থা করে দেয়। নেহা তখনও ছোট, হামাগুড়ি দিয়ে বেড়াতো। নীরব আবার বেঞ্চে এসে বসলো। নিলয় সিগারেট শেষ করে আরও একটা সিগারেট জ্বালিয়েছে। অর্ধেক শেষ করে ছুঁড়ে ফেলে পুকুরের দিকে। তারপর বলে, নীরব, একটা সত্য কথা শুনবি? বল। তুই জানিস আমি তোকে মারতে পারি, বা জানিস আমি তোকে মারবই, কিন্তু তোকে মারিনি, অথচ তুই আমাকে ভয় পাস। এটা খুবই ভালো লাগে আমার। একেবারে মেরে ফেলার থেকে মারতে পারার ভয়টা বিশাল আনন্দ দেয়। নীরব, আমার সাথে তুই এমনটা না করলেও পারতি রে। তোকে আমার সব দিয়েছিলাম। ভয় নেই, আমি খারাপ, তবে অমানুষ নই। চল উঠি, তোকে অনেক মিস করছিলাম তো, তাই তোকে এখানে নিয়ে আসলাম। তুই যে রিশানের সাথে ঘুরে বেড়াচ্ছিস, রিশান অমানুষ, কিন্তু নেহাকে সামনে রাখিস ওদের কাছ থেকে। মানে? নীরব রাত, নিস্তব্ধ শহর, মৃত্যুর মিছিলে জঞ্জনময় কাটরানোর শব্দ ভেসে আসে বহু দূর থেকে। রাস্তার কুকুরেরা তখন কান পেতে শুনে সেই আর্তনাদ, ঘেউ ঘেউ করে ওঠে। বেশ্যার নগরী হতে ঘাম ভেজা শরীরে মানুষের ছুট। ডাকতে থাকা কুকুরকে লাথি দিয়ে জানান দেয়, আর্তনাদ অবসান হোক। তবে মৃত্যুর মিছিল তো অবসানের নয়, সে আসবে, মরতে হবে সবাইকে। চল উঠি। নিলয়ের মুখ থেকে কথাগুলো শুনে নীরবের গায়ের লোমগুলো যেন একসাথে দাঁড়িয়ে গেল। নীরবের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ছোট নিলয় এখন নীরব নিঃশব্দ নগরে মৃত্যুর মিছিলের প্রধান সেনাপতি হয়ে গেছে। এত জটিল কথা নীরব না বুঝলেও নীরব আন্দাজ করেছে নিলয় চুপচাপ স্বভাবের ভয়ঙ্কর একজন মানুষ, যে কিনা হাসতে হাসতে কাউকে মেরে ফেলতে পারে। নীরবকে বাঁচিয়ে রেখেছে কেন তবে? নীরবের বাড়ির সামনে এসে নিলয় গাড়ি থামায়। নিলয় গাড়ি থেকে নামলো। নীরবও নামে। নীরব যখন বাড়ির ভিতরে প্রবেশ করবে তখন নিলয় বলে, নীরব, আমি তপন, করিম আর মামুনকে মেরে ফেলেছি। আমার পোষা কুকুর আছে, ওরা এখনো মাংস খেতে পছন্দ করে। নীরব আর দাঁড়ায় না। ভয়ে ওর গলা শুকিয়ে গেছে। নিলয়ের থেকে সে পালিয়ে বাঁচে যেন। দ্রুত বাসার ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই দরজায় নেহাকে দেখতে পায় নীরব। ভাইয়া, নিলয়ের সাথে ছিলা তুমি? কোথায় গিয়েছিলা বলো? আমি ফোন দিলে ও ধরে না কেন? ওকে দাঁড়াতে বলো তো। এই নিলয়। নেহা দৌড়ে বাহিরে আসে। নিলয় গাড়িতে উঠতে যাবে, তখনই নেহা এসে পাশে দাঁড়ায়। নিলয় ফোন বের করে কানে ধরে বলে, স্যার, আজকে ভালোই ভাড়া হয়েছে। শহরের বাইরে ছিলাম তো, আপনার গাড়ি ঠিকঠাক আছে। কালকে এসে টাকা জমা দেব। এবার কিন্তু বেতনটা বেশি বাড়াতে হবে বলে দিলাম, না হলে আর আমি আপনার গাড়ি চালাবো না, বলে দিলাম। নিলয় ফোন কেটে ঘুরতেই দেখে নেহা দাঁড়ানো। নেহাকে দেখেই নিলয় বলে, আরে নেহা, তুমি? কি সমস্যা তোমার? কই, কি সমস্যা? ও, আমি তোমাকে মিথ্যা বলিনি। এই গাড়ি আমার না, আমি তো এই গাড়ির ড্রাইভার। তোমার ভাইয়া গাড়িটা ভাড়া নিয়েছিল, মাঝে মাঝে উনি। আমি এসব শুনতে চাইছি। তুমি কার গাড়ির ড্রাইভার নাকি অন্য কিছু করো সেসব জেনে আমার কি শুনি? আমার ফোন তুমি কেন রিসিভ করো না? কতবার কল দিয়েছি, বারবার তো ফোন হাতে নিয়েছো, একবারও কি রিসিভ করতে ইচ্ছে হয়নি তোমার? সরি গো, আর হবে না। কান ধরো। আচ্ছা সরি, কান ধরছি।
নিলয় কান ধরে দাঁড়ায়। নেহা কিছু সময় রাগ নিয়ে তাকিয়ে থাকলেও নিলয়ের এমন ইনোসেন্ট চেহারা দেখে নেহা হেসে ফেলে। নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে নেহা। নিলয়ও জড়িয়ে নিল নেহাকে। দূরে ব্যালকনিতে দাঁড়িয়ে নীরব সবকিছু দেখছে, কিন্তু নীরবের কিছুই করার নেই, কিছুই বলারও নেই। নিলয় নেহার থেকে বিদায় নিয়ে গাড়ি চালিয়ে চলে আসে সেখান থেকে। জীবন স্যার ফোন করেছে। গাড়ি যখন বাম সাইডে ঘুরতে যাবে তখনই গাড়ির সামনের বাম পাশের সিটে একটা খাম রাখা। খামটার রং পরিচিত, বাঁশপাতা কাগজের খাম। নিলয় গাড়ি ব্রেক করে, খামটা হাতে নেয়। খামের উপরে লেখা, মৃত্যুর মিছিলে আমি তোমার বিরোধী দল হতে চাই মিস্টার নিলয়। নিলয় কিছু সময় খামের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, কে দিচ্ছে এটা? সে আমাকে চিনে, আর সে আমাকে খুব ভালোভাবেই চিনে, কিন্তু সে কে? কে আমার সাথে মাইন্ড গেম খেলছে? নিলয় খামটা ছিল, সেখানে কয়েকটা ছবি রাখা। নিলয় ছবিগুলো দেখতে থাকে। ছবিগুলোতে দেখা যাচ্ছে নীরব আর নিলয় বসে আছে, হাতে দুজনের সিগারেট, দুজনে গল্প করছে। নিলয় অবাক হয়, ওই ফাঁকা মাঠে কে ছিল? কে তাকে ফলো করছিল? তার মানে নিলয়ের ওপর নজর রাখছে। আগে থেকে নজর রাখছে নাকি হঠাৎ করেই নজর রাখছে? নিলয় ছবিগুলো গাড়ির বক্সে রেখে চলে আসে। জীবন স্যারের পাশে বসে আছে নিলয়। নিলয় কিউব ঘোরাচ্ছে। নিলয় এটাই পারে না, কিউব ঘোরাতে সে খুবই কাঁচা। কিউব ঘোরালে নাকি বুদ্ধি বাড়ে, এটা নিলয় বিশ্বাস করে না, কারণ কিউব খেলার জন্য ট্রিক্স আর রুলস দরকার হয়। এখানে বুদ্ধির খেলা বলার কিছু নেই। যে যত বেশি ট্রিক্স আর নিয়মকে সহজ করে নিয়েছে সে তত দ্রুতই কিউব মেলাতে পারে। জীবন স্যার বলে, নিলয়, নেহার সাথে কেমন চলছে সময়? নেহা আমার রিক্সা ভাড়া আর রেস্টুরেন্টের বিল দিয়ে দেয়। মানে নিজেকে গরিব হিসাবে ওর সামনে আনছো নাকি? বাহ, আরে 200-300 বিঘার জমির মালিক নিজেকে গরিব হিসাবে তার প্রেমিকার সামনে প্রেজেন্ট করছে, তা এমন দেখানোর মানে কি? হ্যাঁ, আপনার ইচ্ছে ছিল মন্ত্রী হওয়ার, করে দিয়েছি। বাকি বিষয় মনে হয় না আপনার জানার আছে। এটা এখন আমার পার্সোনাল গেম, তবে সময় হলে জানতে পারবেন। আচ্ছা, এটা একটা মাইন্ড গেম বুঝতে পারছি, তবে নেহা অনেক ভালোবাসে তোমাকে। মেয়েটাকে নিয়ে গেমের অংশ বানিও না। নীরবকে দরকার আমার। সে আমাকে ভয় পায়। সে যখন আমার কাছে আসে ওর ভিতরে মৃত্যুর ভয় দেখতে পাই, তখন পৈশাচিক একটা আনন্দ হয় আমার। মৃত্যুর মিছিলে ছিটকে পড়া ছেলেটাও জানে মৃত্যুর যন্ত্রণা হয় নিহত করে, না হয় বড় ধরনের আহত করে। যেখানে দুটো পথেই মৃত্যুর যন্ত্রণা থাকে। উঠি। নিলয় চলে আসে সেখান থেকে। জীবন স্যার রাস্তার পাশে গাড়িটার ওপর বসা। নিলয় চলে যাওয়ার 30 মিনিট ধরে জীবন স্যার সেখানে বসে আছে। হঠাৎ একটা বাইক আসে সেখানে। জীবন স্যারের থেকে বেশ কিছুটা দূরে বাইকটা রাখে। বাইকে বসে আছে কালো কাপড়, মুখে মাস্ক আর হেলমেট পরা কোনো ব্যক্তি। জীবন স্যারের দিকে এগিয়ে আসতে থাকে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।